এটা কি এস্টার নাকি অ্যামাইড। এটার একটা মনে রাখার জন্য আমি বলতেছি যে এস্টার, এখানে আমার কোনো আই নাই, ঠিক আছে, তাহলে আমার ড্রাগের মধ্যে একটা আই থাকবে। ওকে, আর অ্যামাইডের মধ্যে এখানে আমার অলরেডি একটা আই আছে, তাহলে ড্রাগেও তো একটা আই আসবে, তাহলে এখানে ডাবল আই আসবে। ওকে, তাহলে এস্টারে হচ্ছে আমার একটা আই থাকবে, যে ড্রাগের নামগুলো একটা আই, আর হচ্ছে অ্যামাইডে দুইটা আই। যেমন হচ্ছে এই যে দেখেন আপনারা এখানে নামগুলো দেওয়া আছে, এই নামগুলো একটু দেখে নেবেন। তারপর হচ্ছে সামারি অফ ড্রাগ ইউজড ফর লোকাল অ্যানেস্থেটিক্স, নিচে যে বক্সটা দেওয়া যে লিডোকেইন এবং বিপিভেকেইন, এই দুটার মধ্যে একটা কম্পারিজন করা হয়েছে। লিডোকেইনের মধ্যে আমরা মনে রাখবো যে এটা ওই যে খুব দ্রুত, এটা কাজ শুরুও করবে দ্রুত কিন্তু শর্ট অ্যাকশন, মানে শুরু করবে দ্রুত এবং শেষও হয়ে যাবে দ্রুত। কেন? কারণ হচ্ছে এটা প্লাজমা কোলিনেস্টারেজ দিয়ে ডিস্ট্রয় হয়ে যায়। আচ্ছা, আর বিপিভেকিনটা হচ্ছে ধীরে ধীরে, সে আস্তে আস্তে কাজ শুরু করবে এবং একটা লম্বা সময় নিয়ে কাজটা করবে। এবং যেটা মনে রাখতে হবে যে লিডোকেইনটা হচ্ছে এটা নিউরোটক্সিক এবং বিপিভেকিনটা হচ্ছে কার্ডিওটক্সিক। তাহলে লিডোকেইনটা যেহেতু নিউরোটক্সিক, এটা আমরা সাবঅ্যারাকনয়েড স্পেসে কিন্তু আমরা এটা দিব না, যেহেতু এটা নিউরোটক্সিক। হ্যাঁ, আর বিপিভ্যাকিনটা যেহেতু এটা কার্ডিওটক্সিক, তাই এটা আমরা আইভি দিব না। এখানে অ্যাবজর্পশনের আন্ডারে প্রথম যে লাইনটা লেখা যে দ্য র্যাঙ্ক অফ প্লাজমা কনসেন্ট্রেশন আফটার ইনজেকশন এট ভ্যারিয়াস সাইট, মানে হচ্ছে যে লোকাল অ্যানেস্থেটিক্স এর অ্যাবজর্পশন সব জায়গায় কিন্তু একই হবে না। এখানে একটা র্যাঙ্ক দেওয়া আছে যে কোনটা বেশি কোনটা কম। তো দেখেন যে হাইয়েস্ট হচ্ছে ইন্ট্রাপ্লুরালে আর লোয়েস্ট হচ্ছে ফিমোরালে, এই জিনিসটা একটু দেখে ফেলবেন। এরপর হচ্ছে অ্যাকশনের এগেনস্টে দেখেন অনেকগুলো কথা আছে, ঠিক আছে। আপনারা যেটা জানবেন যে প্রথমে হচ্ছে এটা মেকানিজম অফ অ্যাকশনটা কি। আমরা জানি যে লোকাল অ্যানেস্থেটিক্সটা হচ্ছে সোডিয়াম চ্যানেলকে ব্লক করে। তো সোডিয়াম চ্যানেলটা আমাদের কি ডিপোলারাইজেশনের সাথে রিলেটেড। তাহলে সোডিয়াম চ্যানেলকে যদি ব্লক করে দিই তাহলে সোডিয়াম ইনফ্লাক্স কি হবে? হবে না। তাহলে সোডিয়াম ইনফ্লাক্স যদি না হয় ডিপোলারাইজেশনও হবে না, এবং তখন কি হবে যে পুরো নিউরোনাল ট্রান্সমিশনটাকে ব্লক করে দিচ্ছে। এটা হচ্ছে তার বেসিক মেকানিজম অফ অ্যাকশন। আচ্ছা, তাহলে এই ফার্স্ট লাইনটা আপনারা একটু হাইলাইট করেন। আর হচ্ছে কয়েকটা জায়গায় যে আমাদের কোনটা মানে কোন জিনিসটা আগে ব্লক হয়, আমার স্মল ফাইবার গুলো না লার্জ ফাইবার গুলো, মাইলিনেটেড নাকি নন মাইলিনেটেড, তারপর হচ্ছে কোন সেন্সেশন গুলো আগে যায়। এই জন্য আপনারা হচ্ছে লাস্টের যে 5টা লাইন, যে স্মলার ফাইবার আর মোর সেন্সিটিভ দেন লার্জার, মানে আমি যদি এখানে বলি যে স্মলার মানে ডায়ামিটার যেটার কম সেটা হচ্ছে আগে ব্লক হয়, তাহলে স্মলার দেন লার্জার। আবার হচ্ছে মাইলিনেশন যদি চিন্তা করি তাহলে হচ্ছে মাইলিনেটেড দেন নন মাইলিনেটেড, ঠিক আছে। আবার হচ্ছে আমরা যে নিউরোনাল ট্রান্সমিশনটাকে ব্লক করতেছি, এখানে কোন সেন্সেশন গুলো আগে যাবে? এটার সিরিয়ালটা হচ্ছে প্রথমে অটোনমিকটা যাবে, ঠিক আছে। তারপরে যাবে হচ্ছে সেন্সরি, দেন যাবে মোটর। তার মানে হচ্ছে যে আমাদের সিরিয়ালটা যে কোনটার পরে কোনটা যাচ্ছে এটা একটু মনে রাখবো। এবং সোমাটিক নার্ভের ক্ষেত্রে পেইন, টেম্পারেচার, টাচ, ডিপ প্রেসার সেন্স, এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। এটার নিচে একটা কোশ্চেন দেখেন যে দ্য লোকাল অ্যানেস্থেটিক লিগনোকিন ইনহিবিটস, এই কোশ্চেনটা একটু খেয়াল করেন যে আমাদেরকে কি বলছে যে কন্ডাকশন অফ নার্ভ ইম্পালস এন্ড জেনারেশন অফ নার্ভ ইম্পালস। তার মানে এটা কিন্তু দুইটাই ট্রু হবে, কারণ দুইটাই ইনহিবিট করে, সে নার্ভ ইম্পালস কন্ডাকশনও করতে দিবে না এবং জেনারেশনও করতে দিবে না। আচ্ছা, এর পরের পেজে আমরা চলে যাচ্ছি। এখানে হচ্ছে
একটু যেটা জানতে হবে সেটা হলো গিয়ে যে আমরা অলরেডি বলে আসছি যে লিডোকেইন নিউরোটক্সিক এবং বিপিভেকেন কার্ডিওটক্সিক। এখানে একটু বক্সে দেখেন যে পোটেন্সি ক্ষেত্রে লিডোকেইনটা হচ্ছে লো, বিপিভেকেনটা হাই, এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, আর এর পরের পেজে 163 যেটা, এখানে রিজিওনাল অ্যানেস্থেসিয়া অর বিয়ার্স ব্লক, এটার আন্ডারে যে 3-4টা কথা আছে এটা একটু রিডিং দিয়ে ফেলবেন। এবং নিচে যে আছে মিথ হিমোগ্লোবিনেমিয়া কারা করে, বেনজোকেইন, প্রিলোকেইন और ইএমএলএ মানে হচ্ছে ইউটেকটিক মিক্সচার অফ লোকাল অ্যানেস্থেটিক, এটার নামটা হচ্ছে ইউটেকটিক মিক্সচার অফ লোকাল অ্যানেস্থেটিক্স। তাহলে এই জিনিসগুলো যে মিথিমোগ্লোবিন, এটা আমরা জিপির অ্যাডভার্স রিঅ্যাকশনও দেখে আসছি যে লোকাল অ্যানেস্থেটিক্স গুলো মিথিমোগ্লোবিনেমিয়া করে, এখানে আরেকবার এটা একটু দেখে নিতে হবে। আচ্ছা, এবার চলে যাচ্ছি আমরা জেনারেল অ্যানেস্থেটিক্সে। জেনারেল অ্যানেস্থেটিক্সটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে মানে অ্যানেস্থেটিক্স থেকে কোশ্চেন লাস্ট রেসিডেন্সিতেও বেশ কয়েকটা ছিল, অলমোস্ট 4-5টার মতো কোশ্চেন ছিল, যে আইদার হচ্ছে কেটামাইন দিয়ে কোশ্চেন ছিল, তারপর লোকাল অ্যানেস্থেটিক্সে আমাদের কি অ্যাডভার্স ইফেক্ট হয় এখান থেকে কোশ্চেন ছিল। সো অ্যানেস্থেটিক্সটা কিন্তু ভালো করে পড়তে হবে। এখন জেনারেল অ্যানেস্থেটিক্সের মধ্যে আমরা যদি এক্সাম্পলটা ভাগ করি তাহলে হচ্ছে এভাবে আমরা করব যে একটা আছে ইনহ্যালেশনাল আর একটা আছে হচ্ছে আইভি। ঠিক আছে, ইনহেলেশনালের মধ্যে আমরা যেগুলো পাই নাইট্রাস অক্সাইড, হ্যালোথেন এবং হচ্ছে ফ্লুরেন গ্রুপগুলো লাইক আইসোফ্লুরেন, সেভোফ্লুরেন, ডেসফ্লুরেন, এগুলো হচ্ছে আমাদের ইনহেলেশনাল। আর আইভি রুটে হচ্ছে আমরা বিভিন্ন যেগুলো পাবো যে বারবিচুরেট কিছু আছে লাইক থায়োপেন্টাল সোডিয়াম, তারপর হচ্ছে গিয়ে আমাদের যে বেনজোডাইজেপানের মধ্যে মিডাজোলাম, দেন হচ্ছে প্রোপোফল, কেটামাইন, এই ধরনের কিছু ড্রাগ আছে, নামগুলো পড়ে ফেলতে হবে। হ্যাঁ, এখন এর মধ্যে একটা কথা মনে রাখতে হবে যে অল দ্য জেনারেল অ্যানেস্থেটিক্স আর কার্ডিও ডিপ্রেশন, এরা সবগুলো হচ্ছে কার্ডিও ডিপ্রেশন, শুধুমাত্র কেটামাইন যেটা, এটা হচ্ছে কার্ডিও স্টিমুলেটর। কারণ কেটামাইনটা হচ্ছে এটা সিম্প্যাথেটিক স্টিমুলেটর, এর জন্য এটা কিন্তু কার্ডিও স্টিমুলেটর, বাট আদার্স অল আর হচ্ছে কার্ডিও ডিপ্রেসেন্ট। আচ্ছা, এখন যেটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এখানে বিভিন্ন স্টেপে কোশ্চেন থাকতে পারে, বা টোটাল মোড অফ অ্যাকশনটাকে, জেনারেল অ্যানেস্থেসিয়ার মোড অফ অ্যাকশনটাকে যদি আমরা দেখি তাহলে হচ্ছে যে আমরা কি করি, প্রথমে হচ্ছে আমাদেরকে জেনারেল অ্যানেস্থেটিকটা করার জন্য প্রথমে আমাদেরকে ইন্ডাকশন করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে ইন্ডাকশন করব, তারপর হচ্ছে সেটা যে ইন্ডাকশন আমি যে ইনডিউস করলাম, এখন এটাকে আমার তো মেইনটেইন করে রাখতে হবে, না হলে তো আমার অ্যানেস্থেটিক অ্যাকশন যদি শেষ হয়ে যায় আমি তো অপারেশন চালাতে পারবো না, মেইনটেইন করতে হবে। দেন যখন আমার কাজ হয়ে যাবে তখন হচ্ছে আমি আবার রিভার্স করে নিয়ে যাব, তাহলে রিভার্সাল। আচ্ছা, এখন কোনটা আমি কিভাবে করব সেটাই হচ্ছে কথা। তো ইন্ডাকশনে আমরা কি করব, আমাদের টার্গেট থাকে হচ্ছে একটা হচ্ছে পেশেন্টকে সিডেট করতে হবে। ঠিক আছে, পেশেন্টকে সিডেট আমরা কিভাবে করতে পারি, সেটা হচ্ছে আইভি অর ইনহেলেশনাল অ্যানেস্থেটিক্স দিয়ে। হ্যাঁ, মেইনলি আমরা আইভিটাই দেই, বাট ইনহেলেশনাল দিয়েও আমরা করতে পারি ইন্ডাকশন। আরেকটা কাজ হচ্ছে আমাদের করতে হবে মাসল রিল্যাক্স করতে হবে। মাসল রিল্যাক্সেশন কেন করব, কারণ আমাকে ইনটিউবেশন করতে হবে। তাহলে মাসল রিল্যাক্সেশনটা আমি কি দিয়ে করব, ইউজুয়ালি আমরা সাক্সামিথোনিয়াম দিয়ে করে থাকি। সাক্সামিথোনিয়ামটা কি অ্যাক্টিং ছিল, আমরা অটোনমিকে পড়ে আসছি, এটা হচ্ছে শর্ট অ্যাক্টিং। আচ্ছা, তাহলে আমরা পেশেন্টকে সিডেশন করলাম আইভি অ্যানেস্থেটিক অর ইনহেলেশনাল অ্যানেস্থেটিক দিয়ে, মাসল রিল্যাক্সেশন করলাম ফর ইনটিউবেশন, এটা করলাম সাক্সামিথোনিয়াম দিয়ে, তাহলে আমার অ্যানেস্থেশিয়ার কাজ শুরু হয়ে গেল। এখন এটাকে সার্জারি পর্যন্ত তো আমাকে মেইনটেইন করে নিয়ে যেতে হবে, সেই মেইনটেনেন্সটা আমি কিভাবে করব, তাহলে মেইনটেইন আমি যা ইন্ডাকশন করছি প্রতিটা সেই স্টেপকে আমার মেইনটেইন করতে হবে। তাহলে এই যে আমি পেশেন্টকে সিডেট করছি, সিডেটের যে আইভি দিলাম, এখন এই সিডেশনটা আমার মেইনটেইন করার জন্য হচ্ছে আমি ইনহেলেশনাল অ্যানেস্থেটিক্সটা দিব। ঠিক আছে, ইনহেলেশনালের মধ্যে হচ্ছে আমরা কি দিতে পারি, নাইট্রাস অক্সাইড দিতে পারি, সাথে অক্সিজেন অর হ্যালোথেন,
এটা দিয়ে দিয়ে আমরা হচ্ছে যে পেশেন্টকে সিডেট করে রাখবো। এখন নাইট্রাস অক্সাইডের সাথে অক্সিজেন কেন দিচ্ছি? অক্সিজেন যে দিব কারণ হচ্ছে এই অ্যানেস্থেটিক্সটা আমাকে তো পেশেন্ট এন্ডে নিয়ে যেতে হবে, পেশেন্ট এন্ডে যাতে আমার হচ্ছে গিয়ে ক্যারি করে নিয়ে যেতে পারে খুব স্মুথলি, সেই কারণে হচ্ছে আমি সাথে অক্সিজেনটা দিব। আচ্ছা, এখন আমি তো মাসেল রিল্যাক্সেশনের জন্য সাক্সামিথোনিয়াম দিছিলাম, বাট আমরা জানি সাক্সামিথোনিয়াম শর্ট অ্যাক্টিং, তো এটার যদি অ্যাকশন শেষ হয়ে যায় তাহলে তো প্রবলেম হয়ে যাবে। এইটাকে আমরা মেনটেন করব হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং মাসেল রিল্যাক্সেন্স। আমরা পড়ে আসছিলাম অটোনমিকে, ওই যে যেখানে আমাদের ছিল ইন্টারমিডিয়েট অ্যাক্টিং এ কি ছিল, ব্যাকুরোনিয়াম রোকুরোনিয়াম, যেটা আমি বলছিলাম যে ওটিতে আমরা বেশি ইউজ করি, সেই ইন্টারমিডিয়েট অ্যাক্টিং মাসেল রিল্যাক্সেন্স দিয়ে আমরা এই অ্যাকশনটাকে মেনটেন করতে থাকবো। ওকে ফাইন, এখন আমার কাজ শেষ হয়ে গেল, আমার ওটি শেষ, সার্জারি শেষ, এখন হচ্ছে আমার এই ইফেক্ট গুলোকে রিভার্স করতে হবে। তাহলে আমি যা যা করছিলাম সেটাকে আমার এখন রিভার্স করতে হবে। পেশেন্টসকে সিডেট করা ছিল, এখন তাকে আর আমি সিডেট করে রাখবো না, তাহলে কি করব, সিডেটটা উইথড্র করে নিব, স্টপ সিডেটিভ, সিডেটিভ স্টপ করে দিলাম। ফাইন, এখন হচ্ছে আমার মাসেল রিল্যাক্স, মাসেল তো আর আমি রিল্যাক্স রাখবো না, এখন এটাকে রিভার্স করে আনতে হবে। তাহলে আমি যেহেতু মাসেল রিল্যাক্সেন্ট দিচ্ছিলাম, মাসেল রিল্যাক্সেন্ট গুলো আমার কি ছিল, অ্যান্টি কোলিনার্জিক ড্রাগ, তাহলে অ্যান্টি কোলিনার্জিককে রিভার্স করতে হলে আমি কি দিব, কোলিনার্জিক এজেন্ট, সেই কোলিনার্জিক এজেন্ট হিসাবে আমরা দিব হচ্ছে নিওস্টিগমিন। এই জিনিসটাই আমরা অটোনমিকে পড়ে আসছিলাম যে নিওস্টিগমিন হচ্ছে রিভার্সাল এজেন্ট হিসাবে ইউজ হয়, এই হলো সেই রিভার্সাল এজেন্ট হিসাবে ইউজটা, যে নিওস্টিগমিন দিয়ে আমরা এই মাসেল রিল্যাক্সেশনটাকে আবার রিভার্স করতেছি। বাট এখানে একটা প্রবলেম আছে, নিওস্টিগমিনটা আমরা যখন দিব এটার একটা সাইড ইফেক্ট হচ্ছে যে এই নিওস্টিগমিনটা ব্র্যাডিকার্ডিয়া করে ফেলে, ঠিক আছে? কারণ কি, এটা হচ্ছে একটা কোলিনার্জিক ড্রাগ, কোলিনার্জিক হচ্ছে প্যারাসিম্প্যাথোমিমেটিক, সো সে কি করবে, হার্ট রেট কমাবে, তো ব্র্যাডিকার্ডিয়া তো পেশেন্টকে করা যাবে না। এই ব্র্যাডিকার্ডিয়া যাতে না হয় এইটাকে আবার প্রিভেন্ট করার জন্য এটার সাথে আমরা দিব অ্যাট্রোপিন। তাহলে এটা কোলিনার্জিক, সাথে হচ্ছে এটা অ্যান্টিকোলিনার্জিক, এই অ্যাট্রোপিন দিয়ে আমরা কি করব, টু প্রিভেন্ট ব্র্যাডিকার্ডিয়া, ঠিক আছে? তাহলে এভাবে হচ্ছে আমার টোটাল জিনিসটা রিভার্সাল হবে। তো এই জিনিসটা হচ্ছে কি মোড অফ অ্যাকশন অফ জেনারেল অ্যানেস্থেটিক্স, এখানে প্রতি স্টেপে স্টেপে কোশ্চেন হতে পারে, এবং জিনিসটা কিভাবে হলো, কোনটা থেকে কোনটা রিভার্স করতেছি, এবং কেন নিওস্টিগমিন দিচ্ছি, নিওস্টিগমিনের সাথে আবার অ্যাট্রোপিন কেন দিচ্ছি, এই জিনিসগুলো একটু ক্লিয়ার রাখতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা চলে আসি 165 পেজে ইনহেলড অ্যানেস্থেটিক্স এর মধ্যে আমাদের নামগুলো তো অবশ্যই পড়তে হবে। নাইট্রাস অক্সাইডে একটা কথা লেখা আছে দেখেন, লেস পোটেন্ট, আর হ্যালোথেনটা হচ্ছে মোর পোটেন্ট। হ্যালোথেনটা কেন মোর পোটেন্ট, কারণ হচ্ছে এটা মোর লিপিড সলিউবল, ঠিক আছে? তাহলে যত লিপিড সলিউবল হবে সে তো তত ভালো ঢুকতে পারবে এবং ভালো কাজ করতে পারবে, এই জন্য হ্যালোথেনটা হচ্ছে মোর পোটেন্ট, এটা মনে রাখতে হবে। আর হচ্ছে নাইট্রাস অক্সাইডের পাশে একটু লিখে রাখেন যে ইট কজেস ডিফিউশন হাইপোক্সিয়া, নাইট্রাস অক্সাইড এটার পাশে আমরা লিখে রাখবো ডিফিউশন হাইপোক্সিয়া, এটা যে নাইট্রাস অক্সাইডের একটা সাইড ইফেক্ট, এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে চলে আসি হচ্ছে 166 পেজে, মানে পরের পেজে, এখানে একটু দেখেন যে ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া, এই কন্ডিশনটা ক্রিয়েট করে হচ্ছে সাক্সামিথোনিয়াম এবং ভলাটাইল অ্যানেস্থেটিক এজেন্টস, এবং এটা আমরা ট্রিটমেন্ট করি হচ্ছে ড্যান্ট্রোলিন দিয়ে, হ্যাঁ, যাতে হচ্ছে গিয়ে সার্কোপ্লাজমিক রেটিকুলাম থেকে ক্যালসিয়াম রিলিজটা আমরা কমাই দিতে পারি, সেই জন্য আমরা ড্যান্ট্রোলিন এই ড্রাগটা ইউজ করি। এই দুটো জিনিস একটু হাইলাইট করেন। আর হচ্ছে এখানে লাস্ট একটা কোশ্চেন আছে, এই কোশ্চেনটা পড়বেন, এবং কোশ্চেনের উপরে এন্টোনক্স দিয়ে দুটো কথা আছে, এটা একটু জানবেন যে এন্টোনক্সটা হচ্ছে 50% নাইট্রাস অক্সাইড আর 50% অক্সিজেনের একটা মিক্সচার, এটা একটা অ্যানালজেসিক হিসাবে ইউজ করা হয়। দ্যাটস ইট। এবার হচ্ছে ইন্ট্রাভেনাস যে অ্যানেস্থেটিক্স গুলো, এগুলো আমরা একটু দেখব। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ক্যাটামাইন। ক্যাটামাইনের একদম ইন ডিটেইলস এটা কি ইফেক্ট করে, এটার ইন্ডিকেশন কি, অ্যাডভার্স ইফেক্ট কি, কন্ট্রা ইন্ডিকেশন কি, এই সবগুলো জিনিস একটু জানতে হবে, কারণ হচ্ছে কি এটা একমাত্র অ্যানেস্থেটিক যেটা এটা মানে ডিরেক্টলি সিম্প্যাথেটিক স্টিমুলেটর, এবং এটা কার্ডিও স্টিমুলেটরি। ওকে,
তাহলে এখানে অর্গান সিস্টেম 167 পেজে অর্গান সিস্টেম ইফেক্টস অফ জেনারেল অ্যানেস্থেটিক্স, হ্যাঁ এখানে আমরা দেখব হচ্ছে গিয়ে যে সিএনএস, কার্ডিও, রেসপিরেটরি ইফেক্ট অ্যান্ড এন্ডোক্রাইন ইফেক্ট, এই জিনিসগুলো একটু ইন জেনারেল রিডিং দিয়ে রাখবেন। আচ্ছা, এরপর দেখেন ক্যাটামাইল ডিটেলস লেখা আছে, এটাকে একদম ইনফিনিটি স্টার দেন। এখানে যে জিনিসগুলো হাইলাইট করবেন যে পার্শিয়ালি ওয়াটার সলিউবল, হাইলি লিপিড সলিউবল, দেন হচ্ছে ইট কজেস ডিসোসিয়েটিভ অ্যানেস্থেশিয়া। 3 নাম্বার পয়েন্টে দেখেন ডিসোসিয়েটিভ অ্যানেস্থেশিয়া। এখন হোয়াট ইজ ডিসোসিয়েটিভ অ্যানেস্থেশিয়া? ডিসোসিয়েটিভ অ্যানেস্থেশিয়াটা হচ্ছে যে ইট কজেস ফিলিং অফ ডিটাচমেন্ট। ফিলিং অফ ডিটাচমেন্ট ফ্রম হোয়াট? ফিলিং অফ ডিটাচমেন্ট ফ্রম সেলফ অ্যান্ড ফ্রম এনভায়রনমেন্ট, হ্যাঁ, উইদাউট কমপ্লিট লস অফ কনসিয়াসনেস। মানে তার কনসিয়াসনেস পুরোপুরি লস হবে না, কিন্তু সে নিজেকে একদম ডিটাচ ফিল করবে, এটাকেই বলতেছে ডিসোসিয়েটিভ অ্যানেস্থেশিয়া। আচ্ছা, ফার্মাকোকাইনেটিক্স এর মধ্যে এটার মেটাবলিজম যে লিভারে হয় এবং এক্সক্রিটেড হয় ইউরিন দিয়ে, এই দুটো জিনিস একটু হাইলাইট করেন। আর হচ্ছে অর্গান সিস্টেম ইফেক্টস, এই জিনিসগুলো একটু পড়ে ফেলতে হবে। তারপরেও যেগুলো ভুল হওয়ার চান্স থাকে, যে ল্যাক্রিমেশন এন্ড সালাইভেশন আর ইনক্রিজড, এটা হাইলাইট করতে হবে। এন্ড ইনক্রিজড মাসেল টোন, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। যে মনে হয় যে এটা অ্যানাস্থেটিক্স, তাহলে তো রিল্যাক্সই করে ফেলবে সবকিছু, বাট না, এটা মাসেল টোন ইনক্রিজ করবে, এটা মনে রাখতে হবে। এবং রেসপিরেটরি ইফেক্টের মধ্যে ইট রিল্যাক্সেস ব্রঙ্কিয়াল স্মুথ মাসেল, মানে এটা কিন্তু ব্রঙ্কো ডাইলেটর, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে ক্লিনিক্যাল ইউজেস অফ ক্যাটামাইন, ইন্ডিকেশনটা মুখস্থ করে ফেলতে হবে। কন্ট্রাইন্ডিকেশন, কন্ট্রাইন্ডিকেশনের ক্ষেত্রে দুটো অবশ্যই মনে রাখবো যে আমরা হচ্ছে নিউরো সার্জারি এবং অকুলার সার্জারিতে ইউজ করব না। কেন করব না? কারণ এটা মনে রাখতে হবে যে ক্যাটামাইন যেহেতু সিম্প্যাথেটিক স্টিমুলেটর, তার মানে সে সমস্ত প্রেশার বাড়ায় দিবে। সে ব্লাড প্রেশার বাড়াবে, ইন্ট্রাক্র্যানিয়াল প্রেশার বাড়াবে, ইন্ট্রাঅকুলার প্রেশার বাড়াবে। দ্যাট মিনস আমরা হাইপারটেনসিভ পেশেন্ট বা হচ্ছে ইন্ট্রাক্র্যানিয়াল মানে নিউরো সার্জারি, অকুলার সার্জারি, এগুলোতে কিন্তু আমরা ইউজ করব না। আচ্ছা, আর অ্যাডভার্স ইফেক্টের মধ্যে হচ্ছে নাইটমেয়ার, হ্যালুসিনেশন, তারপর হচ্ছে গিয়ে যে ইনক্রিজ সালাইভেশন এন্ড ল্যাক্রিমেশন, আর প্রেশারগুলো বাড়ায়, এটা তো বললামই, ঠিক আছে। নাইটমেয়ার, হ্যালুসিনেশনটা একটু মনে রাখবেন, আর হচ্ছে সালাইভেশন, ল্যাক্রিমেশনটা বাড়ায় এটা, আর এছাড়া সমস্ত প্রেশার বাড়ায় দেয়। ওকে, আর আরেকটা জিনিস আমরা একটু মনে রাখবো যে সব ধরনের অ্যানেস্থেশিয়ার কমন কিছু কন্ট্রাইন্ডিকেশন আছে। একটা হচ্ছে যে যদি ওই অ্যানেস্থেশিয়াতে তার হাইপার সেন্সিটিভিটি থাকে অথবা কোনো পেশেন্টের এয়ারওয়ে অবস্ট্রাকশন থাকে, তাহলে মানে এই দুইটা কন্ডিশন হচ্ছে সব অ্যানেস্থেশিয়ার জন্য কন্ট্রাইন্ডিকেশন। ফাইন, তাহলে ক্যাটামাইনটা হচ্ছে ইনফিনিটি স্টার, এটা থেকে এ টু জেড সবকিছু পড়ে ফেলতে হবে। আচ্ছা, এরপর আছে হচ্ছে গিয়ে আমাদের প্রোপোফল। প্রোপোফলের জন্য আমরা যেটা মনে রাখবো যে এখানে দেখেন একটা কথা আছে, অ্যান্টি ইমেটিক অ্যাকশন, মানে এটা অ্যান্টি ইমেটিক অ্যাকশন দেয়, কিন্তু এর কিন্তু কোনো অ্যানালজেসিক ইফেক্ট নাই। এই দুইটা কথা একটু হাইলাইট করেন। আর হচ্ছে এখানে একটা জিনিস লিখে রাখেন যে লেস হ্যাংওভার ইফেক্ট। হ্যাংওভার ইফেক্ট মানে পেশেন্ট যে একটা অ্যানেস্থেশিয়া দেওয়ার পরেও ড্রাউজি হয়ে থাকে অনেকক্ষণ, এই জিনিসটা প্রোপোফলে কম হয়। বেশি হয় হচ্ছে থায়োপেন্টাল সোডিয়ামে, যেটা আসতেছে আমাদের যে পরের পেজে, থায়োপেন্টাল সোডিয়াম। এখানে মনে রাখতে হবে থায়োপেন্টাল সোডিয়াম সম্পর্কে কয়েকটা কথা একটু মনে রাখতে হবে। থায়োপেন্টাল সোডিয়াম এটা হচ্ছে আমাদের একটা বারবিচুরেট, ঠিক আছে, বারবিচুরেট গ্রুপের ড্রাগ। তারপর হচ্ছে এটার কি কি অ্যাকশন আছে? অ্যানেস্থেটিক ইফেক্ট তো এটা দিচ্ছেই, এটার অ্যান্টি কনভালসেন্ট ইফেক্ট আছে, অ্যান্টি কনভালসেন্ট। তারপর হচ্ছে এটার অ্যান্টি থাইরয়েড ইফেক্টও আছে। আচ্ছা, তারপর হচ্ছে একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে হ্যাংওভার ইফেক্ট হয়। হ্যাংওভার ইফেক্টটা কেন হয়? কারণ হচ্ছে এটা জিরো অর্ডার কাইনেটিক্স ফলো করে। এটা আমরা জিপিতে পড়ে আসছি যে জিরো অর্ডার কাইনেটিক্স, জিরো অর্ডার কাইনেটিক্সে ড্রাগটা এলিমিনেটেড হতে অনেক সময় লাগে, যে কারণে পেশেন্টের একটা মানে অলমোস্ট 24 আওয়ার্স পর্যন্ত একটা ড্রাউজিনেস কাজ করে, এটাকে হ্যাংওভার ইফেক্ট বলতেছি। আরেকটা হচ্ছে যে এটার মানে ডিউরেশন অফ অ্যাকশন, ডিউরেশন অফ অ্যাকশনটা খুবই শর্ট, ভেরি শর্ট, মানে এটা খুব দ্রুত কাজ শুরু করবে, উইদিন 5 to 10 সেকেন্ডের মধ্যে কাজ শুরু করবে, কয়েক মিনিটে কাজ শেষ হয়ে যাবে। এটা কেন? কারণ থায়োপেন্টাল সোডিয়ামের রিডিস্ট্রিবিউশন হয়, আমরা জিপিতে দেখে আসছি যে রিডিস্ট্রিবিউশন কি, তাহলে রিডিস্ট্রিবিউশন হয়। এই কয়টা কথা থায়োপেন্টাল সোডিয়াম থেকে একটু জেনে নিতে হবে। আচ্ছা,
কন্ট্রাইন্ডিকেশনের মধ্যে একটা জিনিস একটু মার্ক করেন যে পোরফাইরিয়া, 2 নম্বর পোরফাইরিয়া হয়। আর ইন্ডিকেশনের মধ্যে তো বললামই অ্যানেস্থেসিয়া অ্যান্টিকনভালসেন্ট হিসাবে স্ট্যাটাস এপিলেপটিকাসে ইউজ হয়। ওকে, দেন হচ্ছে অ্যাডভার্স ইফেক্ট, এটা হচ্ছে একটু রিডিং দিয়ে নেবেন। ইটোমিডেট, ইটোমিডেটের জন্য আমাদেরকে একটা কথা জানতে হবে যে এটা হচ্ছে অ্যাড্রেনাল সাপ্রেশন করে। তাহলে যে পেশেন্টের অ্যাডিসন ডিজিজ, দ্যাট মিন্স অ্যাড্রেনাল ডেফিসিয়েন্সি, তাকে কি আমি ইটোমিডেট দিব? অবশ্যই দিব না, কারণ সে আরো অ্যাড্রেনাল সাপ্রেশন করবে। তাহলে এটা তার একটা কন্ট্রাইন্ডিকেশন যে অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি, অর অবলিক দিয়ে লিখে রাখেন যে অ্যাডিসনস ডিজিজ। তাহলে যদি একটা পেশেন্টের কুশিং সিনড্রোম থাকে, তাকে কিন্তু আমরা খুব ইজিলি এটা ইউজ করতে পারবো। আচ্ছা, তাহলে এখানে ইটোমিডেটে একটা কথা লিখে রাখেন যে অ্যাড্রেনাল সাপ্রেশন করে। এরপরে দেখেন 169 পেজেরই লাস্টে অ্যাডভার্স ইফেক্টস অফ সাক্সামিথোনিয়াম, এটা ইনফিনিটি স্টার একটা কোশ্চেন যে সাক্সামিথোনিয়ামের কি কি অ্যাডভার্স ইফেক্ট হয়। এখানে আমরা প্রথমেই যেটা মনে রাখবো যে সাক্সামিথোনিয়াম, আমরা হচ্ছে যে দুইটা প্রেসার আমাদেরকে মনে রাখতে হবে। একটা হচ্ছে ইন্ট্রাক্র্যানিয়াল প্রেসার আর ইন্ট্রা অকুলার প্রেসার, এই দুইটা জিনিস বাড়াবে, ঠিক আছে। কিন্তু সিভিএস রিলেটেড যেটা, সেটা হচ্ছে যে বিপি এবং হার্ট রেট, এই দুইটা জিনিস হচ্ছে কমাবে। এটা আগে আমরা ক্লিয়ার করে ফেলবো। তাহলে ইন্ট্রাক্র্যানিয়াল প্রেসার এবং ইন্ট্রা অকুলার প্রেসার হচ্ছে আমাদেরকে বাড়াচ্ছে, এবং বিপি এন্ড হার্ট রেট মানে হচ্ছে হাইপোটেনশন করতেছে এবং ব্র্যাডিকার্ডিয়া করতেছে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা দেখবো যে ইলেকট্রোলাইট একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, এটা হাইপার ক্যালেমিয়া করে। হ্যাঁ, আমরা অলরেডি যে রেনাল পড়ার সময় হাইপার ক্যালেমিয়া কজিং ড্রাগ এর মধ্যে ছিল হয়তো হাইপার ক্যালেমিয়া, বা যদি নাও থেকে থাকে এটা অ্যাড করে নিতে হবে যে ইট কজেস হাইপার ক্যালেমিয়া। এবং আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া, যেটা আমি একটু আগেই বললাম যে ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া ইট ইজ কজড বাই সাক্সামিথোনিয়াম and volatile anesthetic agents। তাহলে ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া ইট ইজ কজড বাই সাক্সামিথোনিয়াম, এখানে আমরা ট্রিটমেন্টে কি দেই? ড্যান্ট্রোলিন দেই, যেটা ক্যালসিয়াম রিলিজটাকে ইনহিবিট করে। এছাড়া মাসেল ফ্যাসিকুলেশন, মাসেল পেইন, এই জিনিসগুলো আমরা মনে রাখবো। তবে মেইনলি হচ্ছে এগুলো, এটা থেকে প্রিভিয়াসলি অনেকবার কোশ্চেন হয়েছে, তাহলে এটা খেয়াল রাখতে হবে। দেন হচ্ছে 170 নাম্বার পেজে এখানে হচ্ছে ড্রাগস শুড অ্যাভয়েড বিফোর ওটি। আমরা কোনগুলো ওটির আগে অ্যাভয়েড করব এগুলো একটু এক নজর দেখে নেবেন, এবং কোনগুলো কন্টিনিউ করব। কন্টিনিউ গুলো আমরা মুখস্থ রাখবো, কারণ এগুলো হচ্ছে কম, এটা মুখস্থ রাখবো। আর অ্যাভয়েড করব এটা মোর অর লেস একটু সময়টা যতটুকু পারা যায়। যেমন হচ্ছে যে অ্যান্টিপ্ল্যাটিলেট, এটা তো অবশ্যই 7 দিন আগে আমাদেরকে বন্ধ করতে হবে, কারণ একটা প্ল্যাটিলেটের হাফ লাইফ 7 থেকে 10 দিন, সো মিনিমাম 7 দিন আগে বন্ধ করব। তারপর ওসিপি ওটির 4 সপ্তাহ আগে বন্ধ করতে, এগুলো একটু মানে একটু আইডিয়া রাখতে হবে। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের টোটাল অ্যানেস্থেটিক্স। এখন নার্ভাসের মধ্যে আমরা দেখব সিএনএস ফার্মাকোলজিটা। চলে আসেন হচ্ছে পেজের 66 নাম্বার পেজে। আচ্ছা, প্রথমে আমাদের আছে হচ্ছে অ্যান্টি ডিপ্রেসেন্টের যে ক্লাসিফিকেশন, এখানে নামগুলো লাগবে একটু। যেমন হচ্ছে যে এসএসআরআই আমরা জানি সিটালোপ্রাম, এসিটালোপ্রাম, তারপর হচ্ছে ফ্লুঅক্সেটিন, পারঅক্সেটিন, হ্যাঁ এই ড্রাগগুলো আছে যতটুকু পারা যায়। আর হচ্ছে টিসিএ, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, এখানে আমরা জানি যে প্রামিন যে ড্রাগগুলো, ইমিপ্রামিন, তারপর হচ্ছে ডেজিপ্রামিন, এগুলো, এবং অ্যামিট্রিপটাইলিন, নরট্রিপটাইলিন। তাহলে প্রামিন আর ট্রিপটাইলিন এগুলো হচ্ছে টিসিএ। আর এসএসআর এর কয়েকটা, এবং যেগুলো হচ্ছে লাস্টে অ্যাটিপিক্যাল অ্যান্টিডিপ্রেসেন্ট, এগুলো একটু যেমন হচ্ছে মিত্রাজাপিন, লাইক ট্রাজোডোন, অ্যামোক্সাপিন, একটু দিয়ে দিচ্ছে যে অ্যাটিপিক্যাল কোশ্চেন করলে একটু অ্যাটিপিক্যাল অ্যান্টিডিপ্রেসেন্ট এরকম নাম দিয়ে দিতে পারে, এবং এগুলো একটু মনে রাখার চেষ্টা করতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে নিচে যে আছে ইম্পর্টেন্ট ইন্ডিকেশনস অফ অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগ, এগুলো তো আমরা জানি যে ডিপ্রেশনে দেয়, মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, তারপরে হচ্ছে বাইপোলার ডিসঅর্ডার দিয়ে থাকে, অ্যাংজাইটি ডিসঅর্ডার দিয়ে থাকে। একটু আনকমন হচ্ছে যে কয়েকটা, যেমন হচ্ছে স্মোকিং সিজেশন, তারপর ইটিং ডিসঅর্ডার, এবং নকটার্নাল এনিউরেসিসে যে ইমিপ্রামিনটা ইউজ করা হয়, এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, 67 পেজে যে টিসিএ এবং এসএসআরআই এর মধ্যে যে ডিফারেন্সটা দেওয়া আছে, এখানে হচ্ছে যেটা লাগবে যে আমরা মনে রাখবো টিসিএ, হ্যাঁ টিসিএ হচ্ছে যত দোষ সব টিসিএ এর, আর এসএসআরআই হচ্ছে
যত গুণ, মানে এসএসআরআই এর সব ভালো, সব ভালো, টিসি এর হচ্ছে সব খারাপ। কিন্তু কিছু ভালোর মধ্যে তো কিছু খারাপ থাকে, সেরকম এসএসআরআই এর একটা খারাপ দিক আছে। একটা খারাপ দিক হচ্ছে যে সে একটা অ্যাডভার্স ইফেক্ট করে, যে সেক্সুয়াল ডিসফাংশন করে। তাহলে আমরা এস ফর এস মনে রাখবো যে এসএসআরআই হচ্ছে সেক্সুয়াল ডিসফাংশন করে, বাট টিসিএ এটা করে না। সে আদার অ্যাডভার্স ইফেক্ট গুলো দেয়, যে সিডেশন করা, ওয়েট গেইন করা। কারণ টিসিএ আমরা মনে রাখবো যে মাল্টিপল রিসেপ্টর ব্লক করে। মাল্টিপল রিসেপ্টর ব্লক করার কারণে ওই রিসেপ্টর গুলো যে অ্যাকশন, সেগুলো তো আর দিতে পারবে না। তাহলে এই জিনিসটা এভাবে আমরা পড়ে ফেলবো এই বক্সটা, যে যত দোষ সেটা হচ্ছে টিসিএ আর যত গুণ এসএসআরআই, এক্সেপ্ট সেক্সুয়াল ডিসফাংশন। আচ্ছা, এবার এই পেজের নিচে দেখেন যে টিসি এর অ্যাডভার্স ইফেক্ট এখানে আছে হচ্ছে, এটা আমাদের এভাবে পড়তে হবে যে কোন রিসেপ্টর ব্লকেজের কারণে কোন ইফেক্ট হচ্ছে। অ্যাডভার্স ইফেক্ট ইন জেনারেল পড়বই, এবং কোন রিসেপ্টর ইফেক্ট, যেমন হচ্ছে ডিউ টু অ্যান্টি মাস্কারিনিক ইফেক্ট। তাহলে অ্যান্টি মাস্কারিনিক ইফেক্ট যদি আমাদের বলে, অ্যান্টি মাস্কারিনিক আমরা জানি যে অ্যাট্রোপিন হচ্ছে অ্যান্টি মাস্কারিনিক ড্রাগ, তার মানে অ্যাট্রোপিনের যা যা ইফেক্ট ছিল এইখানে তাই তাই হবে। আমাদের কি আর আলাদা করে মুখস্থ করার দরকার হবে? হবে না। তাহলে এভাবে পড়বো। তারপর হচ্ছে আপনারা দেখেন যে ডিউ টু অ্যাড্রেনার্জিক রিসেপ্টর ব্লকিং, অ্যাড্রেনার্জিক ব্লক করতেছে মানে কি, আমার যে সিম্প্যাথেটিক মানে ডিসচার্জটাকে ব্লক করতেছে। সো তার কি হবে? অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন হবে, রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া হবে। আবার হচ্ছে সেন্ট্রাল H1 ব্লকিং প্রপার্টিও দেয়। এটার কারণে কি হয়? সিডেশন হয়, ওয়েট গেইন হয়। আদার্স আরো কিছু আছে, যেমন ইনসমনিয়া, ট্রেমর, সিজার, এই জিনিসগুলা একটু মনে রাখতে হবে। তাহলে এখানে যেটা ঝামেলা করতে পারে, যে আমাদের কোশ্চেনে দিবে হচ্ছে একটা অ্যাডভার্স ইফেক্ট বা ইসে, যে এই রিসেপ্টর ব্লকেজের কারণে এই ইফেক্ট হয়। এখানে আপনাকে বিভিন্ন অন্য রিসেপ্টরের ইফেক্ট গুলো দিয়ে দিবে, কিন্তু আপনাকে দেখতে হবে যে এটা কি এই রিসেপ্টর ব্লকের কারণে এই ইফেক্ট হচ্ছে কিনা। এই জায়গাটায় কিন্তু কনফিউশন করার চেষ্টা করা হয়। আচ্ছা, এখন আপনারা একটু একটা জিনিস লিখে নেন যে টিসি এর 3টা কন্ট্রাইন্ডিকেশন আছে, ঠিক আছে? এই জায়গাগুলোতে আমরা টিসিএ ইউজ করব না, কারণ এগুলা এই কন্ডিশনগুলোকে অ্যাগ্রাভেট করে। তাহলে আমরা যদি উপর থেকে চিন্তা করি, প্রথমে হচ্ছে এপিলেপসি, কারণ আমরা বললাম যে টিসিএ কিন্তু সিজার করে, তাহলে এপিলেপসিতে আমরা দিব না। তারপর হচ্ছে কার্ডিয়াকে যদি চিন্তা করি, অ্যারিথমিয়া, তাই না? অ্যারিথমিয়া আমরা দিব না, কারণ হচ্ছে কি, যে এটা অ্যাট্রোপিন লাইক ইফেক্ট দেয়, তাহলে আমরা হচ্ছে গিয়ে অ্যারিথমিয়াতে দিব না। আরেকটা হলো গিয়ে বিইপি, বিনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট, কারণ অ্যান্টি মাস্কারিনিক ইফেক্টের কারণে ইউরিনারি রিটেনশন হয়। তাহলে একটা বিইপির পেশেন্টকে কি আমরা টিসিএ দিব না, তাহলে তার আরো প্রবলেম হবে। তাহলে এই 3টা জায়গায় হচ্ছে টিসিএ কন্ট্রাইন্ডিকেশন, এটা একটু লিখে নিতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের অ্যান্টিডিপ্রেসেন্টের আরেকটা গ্রুপ আছে, যে ম্যাও ইনহিবিটর, মনো অ্যামাইন অক্সিডেস ইনহিবিটর। এইখান থেকে একটু একটা কথা জানতে হবে। এটা হচ্ছে দেখেন একটা কোশ্চেন আছে, লাস্ট একটা কোশ্চেন আছে, এই কোশ্চেনটা আসছিল, সো এই জিনিসটা একটু জেনে নিতে হবে। সেটা হচ্ছে যে ম্যাও ইনহিবিটরের 3 নাম্বার পয়েন্টটা একটু দেখেন, যে শুড অ্যাভয়েড উইথ টাইরামিন কন্টেইনিং ফুড। হ্যাঁ, টাইরামিন কন্টেইনিং ফুড, যে আমরা যে চিজ বা পনির জাতীয় খাবার খাই, এর মধ্যে একটা অ্যামাইনো অ্যাসিড থাকে, সেটা হচ্ছে টাইরামিন। এটা এক ধরনের অ্যামাইনো অ্যাসিড। এই টাইরামিনের ফাংশনটা কি সে করে? সে হচ্ছে ক্যাটাকোলামাইন রিলিজটা বাড়ায় দেয়, মানে অ্যাড্রেনালিন, নর অ্যাড্রেনালিন, এগুলো রিলিজ বাড়ায় দেয়। তাহলে কি হবে? যার ক্যাটাকোলামাইন রিলিজ বেড়ে যাচ্ছে, তার হচ্ছে সিম্প্যাথেটিক অ্যাকশন হবে, লাইক অ্যাংজাইটি হবে, রেস্টলেসনেস হবে, ঠিক আছে, বা বিপি বেড়ে যাবে, এই ধরনের অ্যাকশন গুলো দিবে। এটা হচ্ছে গিয়ে টাইরামিনের কাজ। কিন্তু নর্মাল পার্সনে কি এরকম হয়? আমরা তো খাচ্ছি চিজ জাতীয় খাবার, পনির জাতীয় খাবার খাচ্ছি, এরকম কি হয়? না। কেন? কারণ নর্মাল পার্সনে হচ্ছে এক ধরনের এনজাইম থাকে বডিতে, মোনো অ্যামাইন অক্সিডেস। মোনো অ্যামাইন অক্সিডেস, এটা আবার 2টা টাইপ আছে, একটা হচ্ছে ম্যাও এ, আরেকটা হচ্ছে ম্যাও বি। এটা থাকে হচ্ছে আমার গাটে, আর বিটা থাকে হচ্ছে ব্রেইনে, বি ফর বি, ব্রেইনে। তো এই বিটা নিয়ে এখন আমাদের কাজ না, এটা আমরা পার্কিনসনে পাবো, এটা এখন আমাদের বাদ থাকুক। আমাদের কাজ হচ্ছে গাট নিয়ে। গাটে আমার যে ম্যাও এ এনজাইমটা থাকে, এটার কাজ হচ্ছে এই টাইরামিনটাকে সে থাকতে দেয় না, সেই টাইরামিনটাকে হাইড্রোলাইজ করে ফেলে, ঠিক আছে? তাহলে টাইরামিনকে যদি হাইড্রোলাইজ করে ফেলে, তখন কি আর সে এই কাজগুলো করতে পারবে? পারবে না।
কিন্তু যেই পেশেন্টকে আমি ম্যাও ইনহিবিটর দিচ্ছি, মানে এই এনজাইমটাকেই আমি ইনহিবিট করে দিতে পারতেছি, করে দিচ্ছি, তাহলে কি এই কাজটা কি আর সে করতে পারবে? তখন তো আর হাইড্রোলাইজ করতে পারবে না, টাইরামিনটা থেকে যাবে। সে বসে বসে কি করবে, ক্যাটাকোলামিন রিলিজ বাড়াইতে থাকবে, অ্যাড্রেনালিন নরঅ্যাড্রেনালিন বের করে পেশেন্টকে একটা মানে একটা অস্থিরতা তৈরি করবে, অ্যাংজাইটি, রেস্টলেসনেস, ঠিক আছে? তো তখন হচ্ছে পেশেন্ট একটা হাঁসফাঁস রকমের একটা ফিল করবে। এই জিনিসটাকে আমরা বলতেছি চিজ রিয়াকশন। চিজ রিয়াকশন। এই জন্যই কথাটা হচ্ছে যে ফুড কন্টেইনিং টাইরামিড শুড বি অ্যাভয়েডেড উইথ ম্যাও ইনহিবিটর। যদি আমরা দিয়ে দেই তাহলে যে চিজ রিয়াকশন হবে, ঠিক আছে? এখন যদি হয়েই যায়, এটার ট্রিটমেন্টটা হচ্ছে গিয়ে আলফা ব্লকার। আপনারা দেখেন এই পরের লাইনটাতে আছে যে চিজ রিয়াকশন ইজ ম্যানেজড বাই ফেন্টোলামিন এন্ড প্রাজোসিন, দ্যাট ইজ আলফা ব্লকার। তাহলে এই দুইটা কথা একটু জানতে হবে এবং এই কোশ্চেনটা পড়ে ফেলবেন। আচ্ছা, এরপরে হচ্ছে নেক্সট আমরা দেখব অ্যান্টিসাইকোটিক। অ্যান্টিসাইকোটিককে বলতেছে হচ্ছে, দেখেন আরো কয়েকটা সিনোনিম আছে, মেজর ট্রাঙ্কুইলাইজার বা অ্যান্টি সিজোফ্রেনিক। আমরা জানি যে সিজোফ্রেনিয়াতে এই ড্রাগগুলো ইউজ করে থাকি। এখন এই যে সিজোফ্রেনিয়া, হ্যাঁ, সিজোফ্রেনিয়ার হচ্ছে দুই রকমের সাইন সিমটম আছে, একটা হচ্ছে পজিটিভ সাইন সিমটম আর একটা হচ্ছে নেগেটিভ সাইন সিমটম। পজিটিভ সাইন সিমটম মানে হচ্ছে আমরা যে পড়তাম ABCD, যে হ্যালুসিনেশন, আদার্স যে প্রবলেম গুলো হয়, মানে পজিটিভ হচ্ছে যে একটা নর্মাল পারসনে যে জিনিসগুলো থাকার কথা না সেই জিনিসগুলো এই সিজোফ্রেনিক পেশেন্টের মধ্যে দেখা যাচ্ছে। আর নেগেটিভ সাইন সিমটম হচ্ছে যে একটা নর্মাল পারসনে যে জিনিসগুলো থাকে ইউজুয়ালি সেগুলো তার মধ্যে নাই, এটাই। এখন এই নেগেটিভ সাইন সিমটমের জন্য আমরা ট্রিটমেন্ট দিব হচ্ছে গিয়ে আমাদের সেকেন্ড জেনারেশন, যে সেকেন্ড জেনারেশন অর অ্যাটিপিক্যাল, সেকেন্ড জেনারেশন অর অ্যাটিপিক্যাল অ্যান্টিডিপ্রেসেন্ট দিয়ে। এখানে দেখেন আপনারা লেখা আছে যে অ্যাটিপিক্যাল অর সেকেন্ড জেনারেশন, এটার পাশে অবলিক দিয়ে লিখে রাখেন যে নেগেটিভ সাইন সিমটমের ট্রিটমেন্ট আমরা করব হচ্ছে এই সেকেন্ড জেনারেশন দিয়ে। এখন এই সেকেন্ড জেনারেশনের ড্রাগগুলো মনে রাখার জন্য আমরা একটা সূত্র মনে রাখবো, সেটা হচ্ছে জোকার, ঠিক আছে? জোকার। এখানে জেড এ হচ্ছে গিয়ে আমরা পাবো জটেপিন, জিপ্রাসিডন, ওতে হচ্ছে ওলানজাপিন, কিউতে কুইটাপিন, এতে হচ্ছে আমরা দুটা পাইতে পারি, একটা হচ্ছে অ্যারিপিপ্রাজল বা অ্যাসিনাপিন, আর আর এ হচ্ছে গিয়ে রিসপেরিডন। ড্রাগের নামগুলো একটু কঠিন, কিন্তু এই সূত্র দিয়ে আমরা যতটুকু পারি, এটা আসে কোশ্চেনে আসে যে নেগেটিভ সাইন সিমটমের ট্রিটমেন্ট বা অ্যাটিপিক্যাল আর সেকেন্ড জেনারেশন অ্যান্টিসাইকোটিকের ড্রাগের নামগুলো, তাহলে আমরা মনে রাখবো হচ্ছে জোকার। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে মনে রাখতে হবে যে ফার্স্ট জেনারেশনটা এটা সিলেক্টিভলি ডোপামিন রিসেপ্টরকে ব্লক করে। তো ডোপামিন রিসেপ্টরকে ব্লক করলে কি হবে, ডোপামিন কমে যাবে, দ্যাট মিন্স সে এক্সট্রা পিরামিডাল সিমটম মানে পার্কিনসন লাইক সিমটম দিবে, এটা আমরা জানি। আর সেকেন্ড জেনারেশনটা হচ্ছে এটা সেরোটোনিন এবং ডোপামিন দুইটাকেই ব্লক করে, এই কারণে তার হয়তো মুভমেন্ট ডিসঅর্ডার তেমন হয় না, কিন্তু এটার মেটাবলিক ইফেক্টটা আবার বেশি হয়। তাহলে এই কথাগুলো একটু আমরা জানবো। আচ্ছা, এরপরে চলে আসি আমরা 70 পেজে। এখানে যে অ্যাডভার্স ইফেক্ট অফ অ্যান্টিসাইকোটিক আছে, এটাও ভেরি 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 ইম্পর্টেন্ট। ইনফিনিটি স্টার, এটাও আমরা মনে রাখবো যে অ্যান্টিডিপ্রেসেন্টে যে টিসিএ পড়লাম যে ওটার মতোই এটাও মাল্টিপল রিসেপ্টর ব্লক করে। তাহলে মাল্টিপল রিসেপ্টর ব্লক করার কারণে তার বিভিন্ন ইফেক্ট হয়। তো প্রথমেই আমরা আসি যে ডোপামিনকে ব্লক করে, ডোপামিনকে ব্লক করলে আমরা হচ্ছে পার্কিনসনের মতো সিমটম পাবো, লাইক হচ্ছে যে তার ট্রেমর হবে, রিজিডিটি হবে, টার্ডিভ ডিসকাইনেশিয়া হবে, ঠিক আছে? এবং গাইনেকোমেশিয়া, গ্যালাক্টোরিয়া, লাস্টের যে তিনটা গাইনেকোমেশিয়া, গ্যালাক্টোরিয়া এবং নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রোম, এই তিনটাও যে ডোপামিন ব্লকের কারণে হচ্ছে, এটা একটু হাইলাইট করে রাখেন। কোলিনার্জিক ব্লকের জন্য সেই অ্যাট্রোপিন লাইক ইফেক্ট গুলোই আমরা পাবো। এছাড়া আদার নিউরোলজিক্যাল মেটাবলিক গুলো, এগুলো একবার পড়ে ফেলবেন। এবং দেখেন যে সিরিয়াস অ্যাডভার্স ইফেক্ট 4 নাম্বার পয়েন্টে, সিরিয়াস অ্যাডভার্স ইফেক্ট দুটা খারাপ ধরনের ইফেক্ট আছে, একটা হচ্ছে নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রোম, আরেকটা হচ্ছে প্রলংগেশন অফ কিউটি ইন্টারভেল অর টর্সাডিস ডিপয়েন্টিস, যেটা আমরা সিভিএস এ অলরেডি পড়ে আসছি, যেটা কজের মধ্যে আমরা পড়ে আসছিলাম যে অ্যান্টিসাইকোটিক যেগুলো হচ্ছে টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক, এগুলো টর্সাডিস ডিপয়েন্টিস করে, সেটা কি কারণে হয়, কি ম্যানেজমেন্ট আমরা দিই, আমরা ওখানে পড়ে আসছি। এখন হচ্ছে আমরা এই যে আরেকটা সিরিয়াস অ্যাডভার্স ইফেক্ট নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রোম, এটা একটু জানতে হবে। আপনারা দেখেন যে 70 নাম্বার পেজের নিচে যে বক্সটা, হ্যাঁ, এটা পড়তে হবে। তো আমরা এটা কিভাবে পড়বো, নিউরোলেপটিক
ম্যালিগন্যান্ট সিনড্রোম। আচ্ছা, প্রথমে আমরা জানবো যে এটা কেন হচ্ছে। এটা হচ্ছে ডিউ টু অ্যান্টিসাইকোটিক ড্রাগস। আচ্ছা, কিভাবে হচ্ছে? মেকানিজম অফ অ্যাকশনটা কি? ডোপামিন রিসেপ্টরটাকে ব্লক করে দিচ্ছে, র্যাপিডলি ডোপামিন রিসেপ্টর ব্লক করে দিচ্ছে। আচ্ছা, পেশেন্টের কি সমস্যা হচ্ছে এতে? তার ট্রেমর হবে, মাসেল রিজিডিটি হবে, মাসেল ব্রেকডাউন হবে, হাইপারথার্মিয়া হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ক্লিনিক্যাল ফিচার। এখন তার ইনভেস্টিগেশন করলে আমরা কি পাবো? আমরা মনে রাখবো হচ্ছে দুইটা জিনিস বাড়বে। একটা হচ্ছে ডাব্লিউবিসি মানে লিউকোসাইটোসিস হবে, আরেকটা হচ্ছে ক্রিয়েটিন কাইনেজ যে লেভেল। ক্রিয়েটিন কাইনেজ আমরা জানি তিন ধরনের আছে, একটা হচ্ছে মাসেল টাইপ, তারপর হচ্ছে কার্ডিয়াক টাইপ এবং নিউরোনাল টাইপ। তাহলে ক্রিয়েটিন কাইনেজ লেভেল এখানে যেহেতু মাসেল ব্রেকডাউন হচ্ছে, সো মাসেল টাইপটা ইনক্রিজ হবে। ওকে, আচ্ছা, এখন আমাদেরকে তো ট্রিটমেন্ট করতে হবে। তাহলে ট্রিটমেন্ট আমরা কি করব? এখন এখান থেকে আমরা আসি যে আমরা প্রথমেই দেখলাম যে এটা কি, কজটা কি আমাদের অ্যান্টিসাইকোটিকের কারণে হয়েছে। তাহলে আমরা কি করব? এই অ্যান্টিসাইকোটিকটাকে অফ করে দিব, এটা স্টপ করে দিয়ে আমরা অন্য একটা ড্রাগে সুইচ করব। আচ্ছা, তারপর হচ্ছে আমরা দেখলাম যে ডোপামিন রিসেপ্টর ব্লকের কারণে হচ্ছে, ডোপামিন কমে গেছে, তাহলে আমাকে ডোপামিন বাড়াইতে হবে। এটার জন্য আমি কি করব? ডোপামিন অ্যাগোনিস্ট দিব। ঠিক আছে, ডোপামিন অ্যাগোনিস্ট হিসেবে আমি কি দিতে পারি? ব্রোমোক্রিপটিন। আচ্ছা, এখন আমি ক্লিনিক্যাল ফিচার বলছিলাম তার যে ট্রেমর হয়, রিজিডিটি হয়। তাহলে এই রিজিডিটি যেহেতু হচ্ছে, আমি কি করব? মাসেলকে আমার রিল্যাক্স করতে হবে। তাহলে আমি অবশ্যই এখানে রিল্যাক্সেন্স দিব, মাসেল রিল্যাক্সেন্স। সেই হিসাবে আমরা ডায়াজেপাম দিতে পারি, ড্যান্ট্রোলিন দিতে পারি, যেটা হচ্ছে আমরা একটু আগেও বললাম যে ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়াতে ড্যান্ট্রোলিন দিয়ে থাকি। তাহলে এই টোটাল বক্সটা, হ্যাঁ, এই টোটাল বক্সে কিন্তু এই যে এই কথাগুলো লেখা আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রোমটা পড়তে হবে। আচ্ছা, এই গেল আমাদের অ্যান্টিসাইকোটিক। এবার হচ্ছে 72 পেজে আপনারা দেখেন ড্রাগস ফর ম্যানিয়া এন্ড বাইপোলার ডিসঅর্ডার। এখানে যে প্রথমে যে নামগুলো, জাস্ট নামগুলো পড়ে ফেলতে হবে। এখানে দেখেন যে শুধু ক্লোরপ্রোমাজিনটাই টিপিক্যাল, আর বাকি সবই অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিকের নাম দেওয়া। আর লাস্ট একটা কোশ্চেন আছে রেসিডেন্সি 2020-তে, এই কোশ্চেনটা একটু পড়ে ফেলবেন। ওকে, দেন আমরা চলে আসি সিডেটিভ আর হিপনোটিক্সে। সিডেটিভ এবং হিপনোটিক্সের মধ্যে যে গ্রুপগুলো আমাদের বেনজোডায়াজেপাইন, বারবিচুরেট, হ্যাঁ, গ্রুপের নামগুলো পড়বেন। এবং এখানে হচ্ছে 4 এবং 5 নাম্বার, 4 এবং 5 নাম্বার যে গ্রুপের ড্রাগগুলো, এই ড্রাগের নাম চারটা একটু মনে রাখতে হবে। কেন মনে রাখতে হবে এটা আমরা আসতেছি সামনে। আচ্ছা, এখন আমরা দেখবো যে সিডেটিভটা মেকানিজম অফ অ্যাকশনটা কি, এটা কার উপর কাজ করে এবং কিভাবে কাজ করে। সিডেটিভটা হচ্ছে আমাদের যে রিসেপ্টরটা, এটা হচ্ছে গাবা রিসেপ্টর। গাবা রিসেপ্টরের উপর কাজ করে। গাবা রিসেপ্টরের উপর কাজ করার ফলে যেটা হয়, ক্লোরাইড চ্যানেল, হ্যাঁ, কিওয়ার্ড গুলো আমরা মনে রাখবো। ক্লোরাইড চ্যানেল ওপেন হলো, তাহলে আমি গেট ওপেন করে দিলাম, এখন কি হবে? ক্লোরাইড এন্ট্রি হবে, সেলের ভিতর ক্লোরাইড এন্ট্রি হবে। তো আমরা কি জানি যে সেল নর্মালি হচ্ছে নেগেটিভলি চার্জ থাকে, বা যেটাকে আমরা বলতে পারি পোলারাইজ থাকে। তাহলে আমি আরো নেগেটিভলি চার্জ ক্লোরাইড দিচ্ছি, তাহলে কি হবে? এখন সে হাইপার পোলারাইজেশন হবে। নর্মালি পোলারাইজ থাকে, এখন তার হাইপার পোলারাইজেশন হবে। তাহলে তখন কি হবে? কোনো অ্যাকশন পটেনশিয়ালই তৈরি হবে না। কোনো অ্যাকশন পটেনশিয়াল তৈরি না হলে সেলটা ইনহিবিটেড থাকবে। ঠিক আছে, এবং তখন কি হবে? যে সিএনএসটাকে ডিপ্রেশন করে রাখবে এবং পেশেন্টের অ্যাংজাইটি রিলিফ, মানে সে একটা রিল্যাক্স একটা স্টেটে চলে যাবে। ওকে, তাহলে আমাদের রিসেপ্টরটা হচ্ছে গাবা, ক্লোরাইড চ্যানেলটাকে খুলে দিবে, ক্লোরাইড ঢুকবে, সে সেলের হাইপার পোলারাইজেশন, এই ওয়ার্ডটাকে ভালো করে হাইলাইট করে রাখেন যে হাইপার পোলারাইজেশন এন্ড দেন সিএনএস ডিপ্রেশন করে। আচ্ছা, এরপর 74 পেজে এখানে যেটা আছে যে ফার্মাকোলজিক্যাল ইফেক্ট অফ বেনজোডায়াজেপাইন, এটা একটা 3 স্টার কোশ্চেন যে তার কি কি ইফেক্ট আছে। নরমালি আমরা জানি যে এটা অ্যাংজাইটি রিলিফ করবে, এটা সিডেশন করে, এটা হিপনোসিস করে। যখন এটা আমরা হাই ডোজে দেই, হ্যাঁ, হাই ডোজে আমরা কিন্তু অ্যানাস্থেটিক্স এর মধ্যে পড়ে আসছি যে বেনজোডায়াজেপাইন, বারবিচুরেট এগুলো ইউজ করা যায়। তাহলে এটা হাই ডোজে অ্যানাস্থেটিক অ্যাকশন দেয়। তারপর এটা অ্যান্টি কনভালসেন্ট ইফেক্ট, অ্যান্টি কনভালসেন্ট ইফেক্ট হিসাবেও
আমরা এটা জানি। তারপর হচ্ছে গিয়ে মাসেল রিল্যাক্সেন্ট, আমরা মাত্রই দেখলাম যে নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রোমে আমরা মাসেল রিল্যাক্সেন্ট হিসাবে দিচ্ছি। আরেকটা জিনিস দেখতে হবে যে অ্যান্টেরোগ্রেড অ্যামনেশিয়া, এই জিনিসটা একটু হাইলাইট করেন, অ্যান্টেরোগ্রেড অ্যামনেশিয়া এটা করে থাকে, তাহলে ইফেক্টগুলো মনে রাখতে হবে। আচ্ছা, এখন এই যে এতগুলো ইফেক্ট আমরা বললাম, একটা পেশেন্টে আমি চাচ্ছি যে তাকে আমি যে সিডেশন করব বা তার অ্যাংজাইটিটা রিলিভ করব, কিন্তু সে যে এতগুলো ইফেক্ট দিবে যে মাসেল, তার অ্যান্টি কনভালসেন্ট ইফেক্ট, অ্যানেস্থেটিক ইফেক্ট, এত ইফেক্ট তো আমি চাচ্ছি না। আমি যতটুকু চাচ্ছি আমি ততটুকুই আমি যাতে সেটা পাই, তাহলে সেটার জন্য আমার কি করণীয়? এরকম আমার 4টা ড্রাগ আছে যেগুলোর অ্যান্টি কনভালসেন্ট এবং মাসেল রিল্যাক্সেশন প্রপার্টি নাই। সেরকম হচ্ছে 4টা ড্রাগ আমরা মনে রাখবো। বেজ, আমি যে একটু আগে বলছিলাম যে গ্রুপের মধ্যে 4 এবং 5 নাম্বারটা মনে রাখবো, সেটাই হচ্ছে গিয়ে এটা। বেজ মানে হচ্ছে গিয়ে বাসপিরন, এজোপিক্লোন, জ্যালেপ্লোন, জলপিডেম, এই 4টা ড্রাগ হচ্ছে গিয়ে এখানে লেখা আছে আপনারা দেখেন, রিলিভস অ্যাংজাইটি উইদাউট অ্যান্টিকনভালসেন্ট এন্ড মাসেল রিল্যাক্সেশন প্রপার্টি দিয়ে 4টা ড্রাগের নাম দেওয়া। 74 পেজের ঠিক মাঝখানে বোল্ড করে যেটা লেখা, এটা কিন্তু প্রিভিয়াসলি কোশ্চেন ছিল। তাহলে এই ড্রাগগুলো হচ্ছে উইদাউট অ্যান্টিকনভালসেন্ট এন্ড মাসেল রিল্যাক্সেশন প্রপার্টি, আমরা মনে রাখবো হচ্ছে বেজ। এর পরের পেজে বেনজোডাইজেপাইন আর বারবিচুরেটের মধ্যে একটা ডিফারেন্স দেওয়া আছে, এখানে আপনারা হাইলাইট করেন হচ্ছে টাইপ অফ সিএনএস ডিপ্রেশন, মানে এখানে এই দুটা পয়েন্টই পড়বেন, টাইপ অফ সিএনএস ডিপ্রেশন, বেনজোডাইজেপাইন হচ্ছে সিলেক্টিভ আর বারবিচুরেট হচ্ছে জেনারেলাইজড। আর থেরাপিউটিক ইন্ডেক্স আমরা অলরেডি জিপিতে পড়ে আসছি যে বেনজোডাইজেপাইনের কিন্তু হাই ছিল এবং বারবিচুরেটের লো। ওকে, এবার পেজ নাম্বার 76 আমরা চলে আসি অ্যান্টি কনভালসেন্টে। অ্যান্টি কনভালসেন্টটা আপনারা যেটা করবেন যে এপিলেপসি টাইপে, কোন এপিলেপসি টাইপে কোনটা ফার্স্ট লাইন ড্রাগ এটা একটু আমরা মনে রাখবো। এর মধ্যে হচ্ছে যে ফোকাল অনসেট আর যে সেকেন্ডারিতে যে ল্যামোট্রিজিন এটা হাইলাইট, এবং অ্যাবসেন্সে ইথোসাক্সামাইড, এই দুটো জিনিস একটু বেশি ভালো করে মনে রাখবেন। ইন্ডিকেশন অফ কার্বামাজেপাইন, 3টা ইন্ডিকেশন দেওয়া আছে, আরেকটা লিখে নেন, পোস্ট হারপেটিক নিউরালজিয়া, পোস্ট হারপেটিক নিউরালজিয়া, ঠিক আছে, এটা হচ্ছে কার্বামাজেপাইনের আরেকটা ইন্ডিকেশন, এটা একটু অ্যাড করে নেন। আচ্ছা, এর পরের পেজে যে অ্যাডভার্স ইফেক্টস অফ কার্বামাজেপাইন, এটা বেশ কয়েকটা অ্যাডভার্স ইফেক্ট আছে। তো এখানে আমরা মেইনলি আমরা মনে রাখবো হচ্ছে একটা নেমোনিক্স দিয়ে, সেটা হচ্ছে ডিপ্লোপিয়া। হ্যাঁ, 1 নম্বরে দেখেন ডিপ্লোপিয়া, সাথে আছে অ্যাটাক্সিয়া, আইএ হচ্ছে ইডিওসিনক্রেটিক ব্লাড ডিসক্রেশিয়া, এটা হচ্ছে 6 নম্বরে, এস এ হচ্ছে স্টিভেন জনসন সিনড্রোম একদম লাস্টে, আর এইচ ফর হাইপোনেট্রেমিয়া, এটা হচ্ছে 5 নম্বরে আছে। এই জিনিসগুলো একটু হাইলাইট করে নেন, এটা আমরা মনে রাখবো ডিশ দিয়ে, মেইন অ্যাডভার্স ইফেক্ট আর কি এটা। আচ্ছা, এরপর হচ্ছে সোডিয়াম ভ্যালপ্রয়েডটা, এটা ইনফ্যান্টাইল এপিলেপসিতে ইউজফুল, এই কথাটা মনে রাখতে হবে। এবং এইটার অ্যাডভার্স ইফেক্টের মধ্যে আসলে বাল্ডনেস এবং যে প্যানক্রিয়াটাইটিস করে, এই দুইটা কথা একটু হাইলাইট করেন, যে বাল্ডনেস এন্ড প্যানক্রিয়াটাইটিস। আচ্ছা, ফিনাইটয়েনের জন্য হচ্ছে এখানে অনেকগুলো অ্যাডভার্স ইফেক্ট দেওয়া আছে, আসলে কোশ্চেন বিভিন্ন সময় বিভিন্নটা দিয়ে ছিল, তো তারপরেও হচ্ছে যে একটু যেটা নিস্ট্যাগমাস, তারপর মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, এসএলই, লিমফ্যাডেনোপ্যাথি, হ্যাঁ এই কয়েকটা, এবং এটা যে টেরাটোজেনিক ড্রাগ এটা আমরা জানি, আর পেরিফেরাল নিউরোপ্যাথি করে, এই জিনিসগুলো একটু বেশি মনে রাখতে হবে। আচ্ছা, আর হচ্ছে যে প্রেগনেন্সিতে আমরা কি কি অ্যান্টি এপিলেপটিক ড্রাগ ইউজ করব, মেইনলি 3টা মনে রাখবো, কার্বামাজেপাইন, ল্যামোট্রিজিন আর হচ্ছে টপিরামেট, এটা আমরা এভাবে মনে রাখতে পারি, এলসিটি, এলসিডি তো আমরা বলি কিন্তু ডি না, এটা হচ্ছে এলসিটি, ল্যামোট্রিজিন, কার্বামাজেপাইন আর হচ্ছে টপিরামেট। ওকে, দেন আমরা আসতেছি হচ্ছে অ্যান্টি পার্কিনসন। পার্কিনসনে আমরা কি কি ট্রিটমেন্ট দিব এটা, তো পার্কিনসন পড়ার আগে আমরা অটোনমিকে একবার বলে আসছিলাম যে পার্কিনসনের প্রবলেমটা কি হয়, ডোপামিন ব্লক হয়ে যায় বা ডোপামিন কমে যায়,
ঠিক আছে। এবং ডোপামিন কমলে যেটা হয়, সে কি করে, অ্যাসিটাইলকোলিন যেহেতু রেগুলেশন করে, ডোপামিন কমলে অ্যাসিটাইলকোলিন বেড়ে যায়, কারণ তখন তো আর সে রেগুলেশন করতে পারতেছে না। তাহলে ট্রিটমেন্টের জন্য আমাদের কি হবে, দুইটা টার্গেট থাকবে। একটা হচ্ছে ডোপামিনকে বাড়াইতে হবে, আরেকটা হচ্ছে যে অ্যাসিটাইলকোলিনকে কমাইতে হবে। তো অলরেডি এই অপশনটা আমরা অটোনমিকে পড়ে আসছি, তাই না, যে অ্যান্টিকোলিনার্জিক ছিল, অ্যান্টি পার্কিনসনিজম, বেনস্ট্রপিন, বেনহেক্সল, অরফেনাডিন, প্রোসাইক্লিডিন, এই চারটা ছিল। এটা আমাদের শেষ পড়া। এখন ডোপামিনকে যে আমরা বাড়াবো, এটার বিভিন্ন অপশন আছে, এটা আপনারা একটু মার্কিং করেন। পেজ নাম্বার 78 দেখেন যে হচ্ছে একটা ফ্লো চার্ট আছে। প্রথমে ড্রাগস এফেক্টিং ব্রেন ডোপামিনার্জিক সিস্টেম, এটার আন্ডারে যে ডোপামিন প্রিকারসর, এটা দেন 1 নাম্বার, এখানে আছে লিভোডোপা। দেন নিচে হচ্ছে পেরিফেরাল ডিকার্বক্সিলেজ ইনহিবিটর, যাতে এটা পেরিফেরালি লিভোডোপাটা যাতে মেটাবোলাইজ না হয়ে যায়, সে কারণে আমরা দেই কার্বিডোপা বা বেনসেরাজাইড, এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বারের উপরে দেখেন ডোপামিনার্জিক অ্যাগনিস্ট হিসাবে ব্রোমোক্রিপ্টিন দিয়ে থাকি। 4 নাম্বার হচ্ছে ম্যাওবি ইনহিবিটর, হ্যাঁ, সেলেগিলিন, এগুলো গিলিন যে ড্রাগগুলো। 5 নাম্বার ম্যাওবি ইনহিবিটর, আমরা যখন ম্যাও এ ইনহিবিটর পড়ে আসলাম অ্যান্টি ডিপ্রেসেন্টে, বলছিলাম যে ম্যাও এ আর ম্যাও বি থাকে। তো এই ম্যাও বি ইনহিবিটরটা হচ্ছে আমাদের অ্যান্টি পার্কিনসনাল লাগছে, আর ম্যাও এ ইনহিবিটর কোথায় ছিল, অ্যান্টি ডিপ্রেসেন্টে। ওকে, উপরে ছিল আচ্ছা হচ্ছে সিওএমটি ইনহিবিটর, এটা দেন 5 পেন্টাকাপন টলকাপন, আর নিচে একটা আছে হচ্ছে গ্লুটামেট, এটা অ্যামান্টাডিন, হ্যাঁ, অ্যামান্টাডিন, এটাও হচ্ছে একটা অ্যান্টি পার্কিনসনিজম ড্রাগ। আচ্ছা, তাহলে অ্যান্টি পার্কিনসনিয়ান ড্রাগস গুলো গেল। এখন হচ্ছে আমরা একটু নিচে দেখবো যে অ্যাডভার্স ইফেক্টস অফ ডোপামিন অ্যাগনিস্ট, বা অবলিক দিয়ে লিখে রাখেন ব্রোমোক্রিপ্টিন। ব্রোমোক্রিপ্টিনের কি অ্যাডভার্স ইফেক্টস আছে, এখানে আমরা মনে রাখবো মেইনলি মনে রাখবো দুইটা এইচ, 2H, কি কি সেটা, H দিয়ে হচ্ছে হ্যালুসিনেশন এবং হাইপোটেনশন। হ্যালুসিনেশন এবং অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন যে করে, এটা মনে রাখবো, আর অ্যারিথমিয়া করে, এটাও একটু মনে রাখবেন। তবে মেইন হচ্ছে হ্যালুসিনেশন, হাইপোটেনশন, এখান থেকে কোশ্চেন ছিল। আচ্ছা, আর লিভোডোপার 3টা কন্ট্রা ইন্ডিকেশন আছে। লিভোডোপার কন্ট্রা ইন্ডিকেশন, এটা আমরা মনে রাখবো হচ্ছে ম্যাপ, হ্যাঁ, ম্যাপ মনে রাখবো, ম্যালিগন্যান্ট মেলানোমা, অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা, আর হচ্ছে সাইকোসিস। এই 3টা কন্ডিশনে আমরা দিব না, কারণ লিভোডোপা দিলে আরো অ্যাগ্রাভেট করবে। সাইকোসিসের ব্যাপারটা বলি যে সাইকোসিস অ্যান্টিসাইকোটিক হিসাবে আমরা পড়ে আসছি, আমরা কি দেই, ডোপামিন ব্লকার দেই, আর অ্যান্টি পার্কিনসনে দিচ্ছি হচ্ছে ডোপামিন অ্যাগনিস্ট। তাহলে দুইটা একসাথে দিলে তো আমার কোনো অ্যাকশনই ভালোভাবে হবে না, এজন্য এখানে এটা কন্ট্রাইন্ডিকেটেড। ওকে, আর 79 পেজে একটা মাঝখানে একটা দেখেন যে ড্রাগ ইনডিউসড পার্কিনসনিজম ট্রিটমেন্ট, এখানে আমরা অ্যান্টি মাস্কারিনিক ড্রাগস গুলো হচ্ছে প্রেফারেবল, হ্যাঁ, সাথে এটার সাথে লিখে রাখেন অ্যামান্টাডিন। ডোপামিন বাড়ানোর জন্য আমরা লাস্ট যে ড্রাগটা পড়ছিলাম যে অ্যামান্টাডিন, তাহলে আইদার অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ দিব বা অ্যামান্টাডিন দিব, এবং লিভোডোপাটা অ্যাভয়েড করব। লিভোডোপাটা কি করতে হবে, আমাদের অ্যাভয়েড করতে হবে, কারণ ড্রাগ ইনডিউসড, ড্রাগের কারণে আমার পার্কিনসনিজম হলে তখন হচ্ছে মানে এই ড্রাগ ইনডিউস পার্কিনসনিজমটা কোথায় হয়, অ্যান্টিসাইকোটিকে হয়, তাহলে ওইটা হচ্ছে ডোপামিন ব্লক করে। এখানে আমার তো ডোপামিনকে মানে ডোপামিন প্রিকারসর দিয়ে লাভ হবে না, আমার যাতে কি হয় যে ওই সিমটম গুলো যাতে না হয়, দ্যাট মিনস অ্যাসিটাইলকোলিনকে কমাইতে হবে। তাহলে অ্যান্টি মাস্কারিনিক ড্রাগস আর অ্যামান্টাডিন, এই দুটো হচ্ছে প্রেফারেবল, এই জিনিসটা পড়তে হবে। এখন সিএনএস ফার্মাকোলজি আমাদের এখানে শেষ, এটার সাথেই আমরা হচ্ছে পেজ নাম্বার 80 তে অকুলার আর মাইগ্রেন প্রোফাইলাক্সিসটা দেখে নিব। এই পেজটাও খুবই ইম্পর্টেন্ট। অকুলারের মধ্যে কোন ড্রাগ মিওসিস করে, কোনটা মাইড্রিয়াসিস করে, গ্লুকোমার ট্রিটমেন্ট, তিনটাই ইনফিনিটি স্টার টপিক, এবং মাইগ্রেন প্রোফাইলাক্সিসটাও ইনফিনিটি স্টার টপিক। তো মিওটিক্স এবং মাইড্রিয়াটিক্স অলরেডি আমরা অটোনমিক বা হচ্ছে অ্যানালজেসিক অ্যানাস্থেটিক যা পড়ছি, এর মধ্যে কিন্তু দেখবেন যে এগুলো চলে আসবে, ঠিক আছে। আর আরেকটা জিনিস তো আমি প্রথমে বলেই দিয়েছিলাম যে সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক অ্যাকশনের মধ্যে মিলায়, যে অটোনমিক যদি আমি চিন্তা করি, আমার সিম্প্যাথেটিকে হচ্ছে ডাইলেটেড হয়, সো সিম্প্যাথেটিককে অ্যাড্রেনার্জিক, তাহলে অ্যাড্রেনার্জিক যে কোনো অ্যাগনিস্ট হচ্ছে আমার কি হবে, মাইড্রিয়াটিক হবে, আর কোলিনার্জিক অ্যাগনিস্ট কি হবে, মিওটিক হবে। তাহলে তার অপোজিটটা হবে হচ্ছে মিওটিক, কোলিনার্জিকের অপোজিট হবে অ্যাড্রেনার্জিক ব্লকার, আর অ্যাড্রেনার্জিক অ্যাগনিস্টের অপোজিট হচ্ছে কোলিনার্জিক ব্লকার, এভাবে একটু মিলায় পড়তে হবে। আচ্ছা, লাস্টে আছে হচ্ছে ট্রিটমেন্ট অফ গ্লুকোমা। গ্লুকোমার ট্রিটমেন্টে আমরা মনে রাখবো এভাবে, এ বি সি ডি আর হচ্ছে পি,
এতে হচ্ছে আলফা অ্যাগোনিস্ট, বিতে হচ্ছে বিটা ব্লকার, সিতে হচ্ছে কোলিনার্জিক, ডিতে হচ্ছে ডায়োরেটিক্স। ডায়োরেটিক্সের কোনটা আমরা জানি কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটরস, যেগুলো হচ্ছে জোলামাইড, ব্রিনজোলামাইড, অ্যাসিটাজোলামাইড। পিতে হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগস, লাইক বিমাটোপ্রোস্ট, ল্যাটানোপ্রোস্ট, ট্রাভোপ্রোস্ট, এই ড্রাগগুলো। তাহলে গ্লুকোমার ট্রিটমেন্টে কোনগুলো ইউজ করা হয় এটা। আর কোলিনার্জিকে হচ্ছে আমরা পড়ছিলাম যে ওপিসির যে ছিল ইকোথায়োফেট, বিটা ব্লকারের নাম আমরা জানি আলফা অ্যাগোনিস্ট, এগুলো হচ্ছে অটোনমিক থেকে অলরেডি আমরা দেখে আসছি। ওকে, তাহলে গ্লুকোমা ট্রিটমেন্ট শেষ। এরপরে নিচে দেখেন মাইগ্রেন প্রোফাইলাক্সিস ড্রাগস, এখানেই নেমোনিক্সটা সুন্দর করে দেওয়া আছে। ভেরি ভোলাটাইল ফার্মাকোথেরাপিউটিক এজেন্টস ফর মাইগ্রেন প্রোফাইলাক্সিস, 9টা ড্রাগ দেওয়া আছে নেমোনিক্সের সাথে মিলে, এটা একদম মুখস্থ করে ফেলবেন। আচ্ছা, আর পরের পেজে 81 লিপিড লোয়ারিং এজেন্টস, এখান থেকে শুধু দুইটা জিনিস দেখেন যে এইচএমজি কোয়ে রিডাক্টেস, হ্যাঁ এইখানে হচ্ছে যে এটা হচ্ছে স্ট্যাটিন, এরা কোলেস্টেরল কমায়, আর ফাইব্রেট যেটা ফাইব্রিক অ্যাসিড ডায়াবেটিস, এরা হচ্ছে টিজি কমায় আপ টু 50%। এই দুটা জিনিস মোটামুটি মনে রাখলেই চলবে। আচ্ছা, তাহলে এই হলো আমাদের সিএনএস ফার্মাকোলজি এবং অ্যানেস্থেটিক্স। এখন আমরা চলে যাব হচ্ছে এন্ডোক্রাইন ফার্মাকোলজিতে। আচ্ছা, এন্ডোক্রাইন ফার্মাকোলজি আপনারা চলে আসেন পেজ নাম্বার 108-এ। এখানে প্রথমে হচ্ছে আমরা 3টা ভাগে পড়বো এন্ডোক্রাইন, স্টেরয়েড গুলো, তারপর হচ্ছে অ্যান্টি ডায়াবেটিক এজেন্ট গুলো, আর অ্যান্টি থাইরয়েড গুলো। তো প্রথমে আমরা স্টেরয়েডে, এইখানে এই পেজটাতে যেটা করা হয়েছে যে অ্যাকর্ডিং টু ডিউরেশন অফ অ্যাকশন একটা ভাগ করা হয়েছে। তো এটা আপনাদের থরলি মুখস্থ করা লাগবে না। যেটা দেখেন যে 3 নম্বরে লং অ্যাক্টিং গ্লুকোকর্টিকয়েডস, হ্যাঁ লং অ্যাক্টিং গ্লুকোকর্টিকয়েডস এর আন্ডারে 2টা নাম দেওয়া আছে, একটা হচ্ছে ডেক্সামিথাজোন আর একটা হলো বিটামিথাজোন। এই লং অ্যাক্টিং এর পাশে অবলিক দিয়ে আপনারা আরো 2টা কথা লিখে রাখেন, হাই অ্যান্টি ইনফ্লামেটরি, হাই অ্যান্টি ইনফ্লামেটরি অর সারফেক্টেন্ট প্রডিউসিং। ঠিক আছে, তার মানে আমাদের কোশ্চেনে যদি হাই অ্যান্টি ইনফ্লামেটরি থাকে, কোশ্চেনটা যদি সারফেক্টেন্ট প্রডিউসিং থাকে বা লং অ্যাক্টিং থাকে, আমাদের তিনোটার জন্যই কি হবে বিটামিথাসন আর ডেক্সামিথাসন। আর যদি বলে যে হাই সল্ট রিটেনিং প্রপার্টি, যে আপনারা দেখেন যে মিনারেলো কর্টিকয়েডস ফ্লুড্রোকর্টিসন, এটা সল্ট রিটেনিং 250 লেখা, এই জিনিসটা একটু মার্ক করে রাখেন। ওকে, ইউজেস অফ স্টেরয়েডস, এখানে হচ্ছে যে টেবিলটার মধ্যে যে ডিসঅর্ডার গুলোর নাম দেওয়া, এটা এক নজর দেখে রাখবেন। দেন হচ্ছে এখানে যে স্টেরয়েডের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস অ্যাডভার্স ইফেক্ট অফ স্টেরয়েড, যে বক্সটা 110 নাম্বার পেজে ইনফিনিটি স্টার, এটা অ্যাডভার্স ইফেক্ট কি কি হয়। মেটাবলিক ইফেক্ট আমরা জানি যে আইট্রোজেনিক কুশিং সিনড্রোম দেয়, স্টেরয়েডে একটা টোটাল একটা কুশিং সিনড্রোমের একটা পিকচার দেয়, সেই ওবেসিটি, তারপরে মুন ফেস, আমাদের বাফেলো হাম বা হচ্ছে ইডিমা হওয়া, টোটাল কুশিং সিনড্রোমে যা ফিচার আসে এটাকে আমরা হচ্ছে স্টেরয়েডের কারণে হলে বলি আইট্রোজেনিক কুশিং সিনড্রোম। ওকে, আদার্স এর মধ্যে হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, যে এগুলো একটু হাইলাইট করেন, পোস্টেরিয়র সাবক্যাপসুলার ক্যাটারেক্ট, ইনক্রিজ ইন্ট্রাঅকুলার প্রেশার, ইনক্রিজ ইন্ট্রাক্র্যানিয়াল প্রেশার, এবং অকুলারের মধ্যে আরেকটা জিনিস একটু অ্যাড করেন, সেটা হচ্ছে যে টোসিস। তাহলে অকুলার আমরা টোটাল 3টা পাইলাম, পোস্টেরিয়র সাবক্যাপসুলার ক্যাটারেক্ট, ইন্ট্রাঅকুলার প্রেশার রেজ করে, আর হচ্ছে টোসিস করে। কন্ট্রাইন্ডিকেশন গুলো আমরা মোটামুটি জানি যে স্টেরয়েড বিপি বাড়ায়, গ্লুকোজ বাড়ায়, সো হাইপারটেনশন ডিএমএ আমরা দিব না, কোনো অ্যাক্টিভ ইনফেকশনে দিব না। তো পিইউডি আর হচ্ছে গ্লুকোমা, গ্লুকোমাতে কেন দিব না, ইন্ট্রাঅকুলার প্রেশার বাড়ায়, কুশিং সিনড্রোমে তো প্রশ্নই উঠে না, কারণ ওখানে আমার ডিসঅর্ডারটাই হচ্ছে স্টেরয়েড বাড়ায়, তাহলে পিইউডিতে দিব না, অ্যাক্টিভ ইনফেকশনে দিব না, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে এখানে নিচে একটু দেখেন যে প্রেডনিসোলন দিয়ে 3-4টা কথা দেওয়া আছে, এটা একটু পড়ে ফেলবেন। আর লাস্টে যে কোশ্চেনটা যে গ্লুকোকর্টিকয়েডস হ্যাভিং হাই অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাকশন, এটা অলরেডি আমরা বলে আসছি। ঠিক আছে, এখানে একটাই কারেক্ট আনসার ডেক্সামিথাসন অথবা বিটামিথাসন থাকলেও এটা ট্রু হতো। ওকে, এখন আমরা চলে আসব এন্ডোক্রাইনের অ্যান্টি ডায়াবেটিক এজেন্টসে। অ্যান্টি ডায়াবেটিক এজেন্টসে আমাদের এখানে হচ্ছে যে পেজ নাম্বার 111, এর মধ্যে দেখেন একটা বক্স আছে অ্যাডভার্স ইফেক্ট অফ ইনসুলিন, এটা একটা 3 স্টার কোশ্চেন, এটা
পড়ে ফেলবেন যে ইনসুলিনের অ্যাডভার্স ইফেক্ট গুলো কি। এটা মনে হয় যে মানে এটা তো পারবোই, কিন্তু অ্যাকচুয়ালি এখান থেকে কিন্তু একটু প্যাচ লাগে, এটা ভালো করে পড়ে নেবেন। তারপরেও আমি একটু হাইলাইট করে দিচ্ছি যে পেরিফেরাল ইডিমা, তারপর হচ্ছে লাইপোডিস্ট্রফি করে, ব্লাড ভিশন করে এবং অ্যালোপেসিয়া করে, এই জিনিসগুলো একটু মনে রাখবেন। আচ্ছা, এখন আসেন হচ্ছে এখানে নিচে দেখেন লেখা যে অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ হাউ টু রিড, যে হাইপোগ্লাইসেমিক ভার্সেস ইউগ্লাইসেমিক, ওয়েট গেইন ভার্সেস ওয়েট নিউট্রাল এবং সিক্রেটোগক্স ভার্সেস সেন্সিটাইজার। আচ্ছা, এটা আমরা কোথায় পাবো? 112 নাম্বার পেজে আমাদের উপরে যে বক্সটা দেওয়া আছে, এই বক্সটা। আমি যদি এন্ডোক্রাইন থেকে একটা জিনিস পড়ি, জাস্ট একটা জিনিস পড়বো, পড়ে যাব আমি এই বক্সটা পড়ে যাব, মানে এত ইম্পর্টেন্ট এটা, এটা একদম ইনফিনিটি ইনফিনিটি স্টার। তাহলে এই বক্সটা এখন আমরা একটু দেখি। অ্যান্টি ডায়াবেটিক এজেন্ট যে ড্রাগস গুলোর নাম, এই নামগুলো আমার পার্সোনালি একটু বেশ কঠিন লাগতো বা এখনো লাগে, তো এটা একটু মানে যতটুকু পারা যায় যেভাবে আমরা মনে রাখবো, যে আপনারা একটু খেয়াল করেন। প্রথমে তো আছে ইনসুলিন, ফাইন, এখানে কিছুই করার নাই। সালফোনাইল ইউরিয়াস অ্যান্ড মেগলিটিনাইডস, এই বক্সটার মধ্যে আপনারা এই সালফোনাইল ইউরিয়াস অ্যান্ড মেগলিটিনাইডস এর মধ্যে একটা এস দিয়ে রাখেন ব্র্যাকেটে। কেন দিবেন এটা আমরা আসতেছি। আচ্ছা, সালফোনাইল ইউরিয়াসে হচ্ছে আমাদের কোন ধরনের ড্রাগগুলো, যে জি দিয়ে, গ্লাইবুরাইড, গ্লিবেনক্লামাইড, হ্যাঁ, এই ড্রাগগুলো আসে। আর মেগলিটিনাইডস এর জন্য আমরা মনে রাখবো যে গ্লিনাইড, গ্লিনাইড গ্রুপ, মেগলিটিনাইডস, মেগলিটিনাইডস এর হচ্ছে আমাদের গ্লিনাইড, লাস্টে থাকবে গ্লিনাইড, সেটা হতে পারে রিপাগ্লিনাইড, তারপর হচ্ছে ন্যাটিগ্লিনাইড, হ্যাঁ, তাহলে গ্লিনাইডস গুলো। তারপরে হচ্ছে মেটফরমিন, মেটফরমিনটা হচ্ছে এটা একটা বাইগুয়ানাইডস, বাইগুয়ানাইড, এটা লিখে রাখেন ব্র্যাকেটে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে অ্যাকারবোজ, অ্যাকারবোজটা কি? এটা হলো আলফা গ্লুকোসাইডেজ ইনহিবিটর, আলফা গ্লুকোসাইডেজ ইনহিবিটর। আচ্ছা, তারপরে আমাদের আছে হচ্ছে থায়াজোলিডিনিডিয়ন্স, থায়াজোলিডিনিডিয়ন্স, এখানে দেখেন ব্র্যাকেটে অলরেডি লেখাই আছে গ্লিটাজন, মানে পায়োগ্লিটাজন বা যে ড্রাগের শেষে গ্লিটাজন থাকবে সেগুলো হচ্ছে থায়াজোলিডিনিডিয়ন্স। আচ্ছা, তারপর হচ্ছে ডিপিপি4, ডিপিপি4 ইনহিবিটরস, এটা হচ্ছে আমরা মনে রাখবো গ্লিপটিনস, হ্যাঁ, লাইক লিনাগ্লিপটিন, মানে যেটা শেষে গ্লিপটিন থাকবে। তারপর হচ্ছে GLP-1 রিসেপ্টর অ্যাগোনিস্ট, এটা হচ্ছে ব্র্যাকেটে লিখে রাখেন টাইড, টাইড। এই যে এই দুইটা বললাম, ডিপিপি4 ইনহিবিটর আর GLP-1 অ্যাগোনিস্ট, এই দুইটাকে একসাথে আবার বলে ইনক্রিটিন মায়োমেটিক্স, ঠিক আছে, এই দুইটাকে একত্রে আমরা বলতেছি ইনক্রিটিন মায়োমেটিক্স। আচ্ছা, আর আরেকটা গ্রুপ আছে সেটা হচ্ছে SGLT2 ইনহিবিটরস, এটা হচ্ছে গিয়ে আমার গ্লিবজোলিন, মানে শেষে আমার থাকবে গ্লিবজোলিন, লাইক হচ্ছে এই যে এম্পাগ্লিবজোলিন, ড্যাপাগ্লিবজোলিন, এগুলা। তাহলে এত তো নাম ধরে আমাদের মনে রাখার দরকার নাই, জাস্ট ড্রাগের নাম যদি দিয়ে দেয় শেষে কি আছে এটা দেখে আমরা একটু মনে রাখবো। তাহলে আপনারা বক্সের নিচে নিচে এভাবে একটু লিখে রাখবেন, এবং এটা বারবার এটা মেমোরাইজ করতে হবে আসলে, কারণ এই বক্স থেকে কোশ্চেন থাকে। আচ্ছা, এখন হচ্ছে আমরা কি বলছিলাম, যে আমরা পড়বো এভাবে যে কোনগুলো আমাদের ওয়েটে কোনগুলো কি ইফেক্ট করে, তারপর হাইপোগ্লাইসেমিয়া করে না ইউগ্লাইসেমিয়া করে, আর হচ্ছে কোনগুলো সিক্রেটোকক বা কোনগুলো সেন্সিটাইজার, এটা আমরা দেখব। আচ্ছা, প্রথমে আমরা আসি ওয়েটের ক্ষেত্রে। আমরা মনে রাখবো যে ওয়েট গেইন, হ্যাঁ, টু ওয়েট নিউট্রালাইজ ওয়েট লস। আচ্ছা, এই রেশিওটা হবে 4:3:2। এর মানেটা কি? এখানে আমরা বলছি 4, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে STI, এই এস মানে হচ্ছে সালফোনাইল ইউরিয়াস এন্ড মেগলিটিনাইজ। আমি প্রথমে বলছিলাম যে এই বক্সটাতে আপনারা ব্র্যাকেট দেন এস, ঠিক আছে, তাহলে এইটার মধ্যে এই এস এর মধ্যে কিন্তু আমার দুইটা ড্রাগ চলে আসছে, সালফোনাইল ইউরিয়াস এন্ড মেগলিটিনাইজ। আচ্ছা, টি তে হচ্ছে থায়াজোলিডিনিডিয়ন্স, এখানে একটা আসলো, আর আই এ হচ্ছে ইনসুলিন।
তাহলে টোটাল কয়টা হলো? 4টা। এই 4টা ড্রাগ, এই 4টা ড্রাগ কি করে? আমাদের ওয়েট গেইন করে। ওকে, ওয়েট নিউট্রালাইজ আমরা মনে রাখবো না, আমরা মনে রাখবো ওয়েট লস, কারণ এখানে কম আছে। ওয়েট লসের ক্ষেত্রে আমরা মনে রাখবো GLP-1 অ্যাগনিস্ট আর হচ্ছে SGLT2 ইনহিবিটরস, মানে আমাদের বক্সের যে লাস্ট দুইটা, হ্যাঁ, এই দুইটা গ্রুপ, দ্যাট মিনস GLP-1 অ্যাগনিস্ট আর যেগুলো হচ্ছে টাইড, লিরাগ্লুটাইড, SGL2 ইনহিবিটর, গ্লিভজোলিন, এম্পাগ্লিভজোলিন, এই ড্রাগগুলো আমাদের ওয়েট লস করে। তাহলে এই 4টা গ্রুপ হচ্ছে ওয়েট গেইন করে, এই দুইটা ওয়েট লস করে, তাহলে বাকি যা থাকলো সেটা হচ্ছে ওয়েট নিউট্রালাইজ করবে। ওকে, আচ্ছা, ভেরি ইম্পর্টেন্ট টপিক এটা। তারপর হচ্ছে আমাদের গ্লুকোজের উপর কি করতেছে আমরা মনে রাখবো হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া। হ্যাঁ, হাইপোগ্লাইসেমিয়াতে আমরা মনে রাখবো SI, SI এ আমরা মনে রাখবো হাইপোগ্লাইসেমিয়া। এই S মানে তাহলে কি? সালফোনাইল ইউরিয়াস, সাথে যে মেগলিটিনাইডস আছে এটা কিন্তু ভুলা যাবে না। তাহলে সালফোনাইল ইউরিয়াস এন্ড মেগলিটিনাইডস, আর I মানে হচ্ছে ইনসুলিন। তাহলে এই দুটো হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া করে। আদার্স যত এজেন্ট আছে এগুলো হচ্ছে আমাদের ইউগ্লাইসেমিয়া করে। ফাইন, এবার হচ্ছে সিক্রেটোগগ। সিক্রেটোগগ মানে কি? মানে এরা ইনসুলিন সিক্রেশনে হেল্প করে। এটা আমরা মনে রাখবো হচ্ছে যে হাইপোগ্লাইসেমিয়ার সাথে যে সূত্রটা, হাইপোগ্লাইসেমিয়ার জন্য এসআই, সিক্রেটোগগের জন্য এসআই, কিন্তু এই এস আর এই এসটা এক না, এটা একটু মনে রাখতে হবে যে হাইপোগ্লাইসেমিয়ার এই এস হচ্ছে সালফোনাইল ইউরিয়াস আর মেগলিটিনাইডস, আর এই সিক্রেটোগগ এই এস এর মানে হচ্ছে কি আমাদের সালফোনাইল ইউরিয়াস এন্ড মেগলিটিনাইডস। আই এম ভেরি সরি, এখানে এস এর ব্যাপারটা একটু গন্ডগোল হয়ে গেছে, এসটা একই, আমাদের আইটা হচ্ছে আলাদা, সালফোনাইল ইউরিয়াস মেগলিটিনাইডস, এটা ঠিক আছে। এস দিয়ে তো আমাদের আর কিছু নাই, কিন্তু আই দিয়ে একটু প্রবলেম আছে। আই এ হচ্ছে এখানে ছিল ইনসুলিন হাইপোগ্লাইসেমিয়া করে, এটা তো আমাদের জন্য মনে রাখা সহজ, আমরা সবাই জানি। কিন্তু যেটা সিক্রেটোগগ, ইনসুলিন তো সিক্রেটোগগ না, ইনসুলিন তো আমরা সরাসরি দিচ্ছি, এটা সিক্রেটোগগ কিভাবে হয়? এই আই এ হচ্ছে আমি যে বলছিলাম ইনক্রিটিন মায়োমেটিক্স, ইনক্রিটিন মায়োমেটিক্স এর মধ্যে আমার কি ছিল? DPP4 ইনহিবিটর এবং GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট, সেই দুইটা হচ্ছে গিয়ে মানে টাইড প্লাস গ্লিপটিন, এইগুলো হচ্ছে আমাদের কি করবে? মানে সিক্রেটোগগ হিসাবে কাজ করবে। ঠিক আছে, তাহলে এই বক্স থেকে কয়টা জিনিস আমি পড়াইলাম যে হচ্ছে ওয়েটের উপর আমার কি কাজ করতেছে? গেইন, নিউট্রালাইজ, লস, 4:3:2। ফাইন, তারপর হাইপোগ্লাইসেমিয়া আর ইউগ্লাইসেমিয়া। হাইপোগ্লাইসেমিয়া আমার করবে হচ্ছে এসআই, সালফোনাইল ইউরিয়াস এন্ড মেগলিটিনাইড আর ইনসুলিন, আর ইনসুলিন সিক্রেটোগজের জন্য এসআই, এসটা ঠিক আছে, কিন্তু আইটা হচ্ছে এখানে আই মানে ইনক্রিটিন মায়োমেটিক্স, দ্যাট ইজ DPP4 ইনহিবিটর এন্ড GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট। এবং এখানে আরেকটা জিনিস হচ্ছে আপনারা একটু দেখেন যে ফাস্টিং ব্লাড গ্লুকোজ, হ্যাঁ, মনে রাখতে হবে যে যত অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ আছে সবই হচ্ছে আমাদের ফাস্টিং এবং পোস্টপ্রান্ডিয়াল ব্লাড গ্লুকোজ দুইটাই কমায়। শুধুমাত্র এই যে যেটা আকার বোস, এখানে দেখেন অ্যারোটা এভাবে দেওয়া, ঠিক আছে, এভাবে না দিয়ে এভাবে দেওয়া, দ্যাট মিনস এটা ফাস্টিং ব্লাড গ্লুকোজ এটা কমায় না, এটা পোস্টপ্রান্ডিয়াল ব্লাড গ্লুকোজ কমায়। এই জিনিসটা একটু মনে রাখতে হবে। এই এতক্ষণ যে বক্সের যে কথাগুলা বললাম এগুলা ভেরি 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 ইম্পর্টেন্ট। এন্ডোক্রাইন থেকে কিছুই পড়ার টাইম নেই আমার, আমি শুধু এই বক্সটা পড়ে যাব। ঠিক আছে, যখন আমার কোনো টাইম থাকবে না বা আমি একটা জিনিসই রিভিশন দিব তখন হচ্ছে এই বক্সটা রিভাইজ করব। আচ্ছা, এরপরে হচ্ছে এই পেজের নিচে দেখেন যে ইনসুলিন প্রিপারেশনে আমাদের ডিউরেশন অফ অ্যাকশন দিয়ে নাম দেওয়া আছে, এখানে একটু নামগুলো পড়তে হবে। যে র্যাপিড অ্যাক্টিং এ হচ্ছে লিসপ্রো, অ্যাসপার্ট, গ্লুলিসিন, তারপরে হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং এ আইসোফেন, লং অ্যাক্টিং এ গ্লার্জিন, ডেটেমির, এই নামগুলো একটু পড়তে হবে। আরেকটা জিনিস যেটা এখানে একটু জানতে হবে যে দেখেন এখানে অনসেট, পিক এবং হচ্ছে ডিউরেশন দেওয়া, যে কখন কাজ শুরু করবে, কতক্ষণ করবে, এবং পিক, পিক মানে হচ্ছে যে এই টাইমটা সময় মানে ইনসুলিনের অ্যাকশনটা সবচেয়ে হাইয়েস্ট থাকবে। তো আমরা তো জানি যে ইনসুলিনের একটা কমন অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে এটা হাইপোগ্লাইসেমিয়া করা, তাহলে যখন এটা হাইয়েস্ট অ্যাকশন দিবে তখনই তার হাইপো হওয়ার চান্সটা বেশি থাকবে, তাই তো?
যে কারণে আমরা পেশেন্টকে খেতে বলি একটা নির্দিষ্ট টাইম পরে, যে যাতে হাইপোগ্লাইসেমিয়া না হয়ে যায়। এখন আপনারা দেখেন যে লাস্টে যে লং অ্যাক্টিং, এইখানে পিকের বক্সে লেখা নান, মানে হচ্ছে লং অ্যাক্টিং এর এরকম কোনো পিক টাইম নাই, তার অ্যাকশনটা মানে হচ্ছে এটা ডিস্ট্রিবিউট করা, তার যেহেতু পিক টাইম নাই, কাজে আমরা এটা কি বলতেই পারি যে লং অ্যাক্টিং ইনসুলিনে হাইপোগ্লাইসেমিয়া হওয়ার চান্সটা খুবই কম। ঠিক আছে, এই জিনিসটা এই বক্স থেকে একটু পড়তে হবে, আর ইনসুলিন প্রিপারেশনের নামগুলা পড়তে হবে। আচ্ছা, এরপরে 113 নাম্বার পেজে এখানে একটু আপনারা যেগুলো বলি এগুলো একটু দাগায় নেন। নামগুলো তো হচ্ছে আমরা বলেই আসলাম, আরেকবার পড়বেন, এক্সাম্পলের নামগুলো দেখবেন। এখানে যে মেটফরমিনের সাইড ইফেক্টসটা পড়ে ফেলতে হবে। হ্যাঁ, ল্যাকটিক অ্যাসিডোসিস করে, ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি করে, এটা হাইলাইট করেন। সালফোনাইল ইউরিজের সাইড ইফেক্টে ওয়েট গেইন করে, এই জিনিসটা হাইলাইট করেন। তারপর হচ্ছে থায়াজোলিডিনিডিওনসে এখানে যে বোন ফ্র্যাকচার এবং অস্টিওপোরোসিস, এটাকে হাইলাইট করেন। দেন DPP4 ইনহিবিটর আর GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট, এই দুইটাকে একসাথে কি বলে? ইনক্রিটিন মায়োমেটিক্স। এরা দুইটার মধ্যে দেখেন যে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, এই জিনিসটাকে একটু হাইলাইট করেন। আর হচ্ছে SGLT2 ইনহিবিটর, এটা হচ্ছে পলিইউরিয়া বা ইউটিআই করে, এবং এটা হচ্ছে একটা নিউয়ার ড্রাগ, এই জিনিসটা একটু লিখে রাখেন যে এটা নিউয়ার ড্রাগ। তাহলে এই গেল হচ্ছে আমাদের অ্যান্টি ডায়াবেটিক এজেন্ট। এখন হচ্ছে চলে আসেন 115 নাম্বার পেজে, এখানে একটা বক্স আছে কজেস অফ ল্যাকটিক অ্যাসিডোসিস। হ্যাঁ, এখানে আমাদের রেসিডেন্সি লাস্ট টাইম এর আগের বার মানে হচ্ছে মার্চ 2020-তে এটা একটা নতুন টপিক থেকে কোশ্চেন হয়েছিল যে ল্যাকটিক অ্যাসিডোসিস কজিং ড্রাগ গুলো। তো এইটার মনে রাখার জন্য আমরা হচ্ছে একটা মনে রাখবো, ভিকটিমস। ঠিক আছে, ভ্যালপ্রোইক অ্যাসিড, আইসোনিয়াজাইড, সিতে হচ্ছে দুইটা মনে রাখবো, সায়ানাইড, কার্বন মনোক্সাইড। টিটা আমি স্মল লেটারে লিখছি, কাজে টিতে নাই। আচ্ছা, আইএ হচ্ছে আরেকটা আছে আইবুপ্রোফেন, এম এ হলো মেটফরমিন, আর এসে হচ্ছে স্যালিসাইলেট অর অ্যাসপিরিন। তাহলে ল্যাকটিক অ্যাসিডোসিস এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা মুখস্থ করে ফেলবেন। তাহলে আমরা মনে রাখবো ভিকটিমস দিয়ে। আচ্ছা, এরপরে দেখেন আছে সেফ অ্যান্টি ডায়াবেটিক ড্রাগস ডিউরিং প্রেগনেন্সি। এখানে আমরা জানি যে ইনসুলিনটাই সেফ, আমরা ইনসুলিন দিয়ে থাকি, কিন্তু মেটফরমিন আর গ্লিভেনক্লামাইড এই দুটাও দেওয়া যায়, এটা একটু মাথায় রাখতে হবে। আর কজেস অফ হাই ল্যাকটেট ইন পয়জন পেশেন্ট, সেই ল্যাকটিক অ্যাসিডোসিসের গুলোই কিন্তু দেওয়া, শুধু আয়রনটা ছিল না, এই জিনিসটা একটু মার্ক করে রাখেন। ওকে, এবার হচ্ছে আমরা এন্ডোক্রাইনের থাইরয়েডে চলে আসবো। থাইরয়েড ফার্মাকোলজিতে অ্যান্টি থাইরয়েড ড্রাগস গুলো জানতে হবে। এখানে থাইরয়েড ইনহিবিটরস যে 4টা বক্স দেওয়া, শুধু আমরা প্রথম বক্সটা পড়বো যে ইনহিবিট হরমোন সিনথেসিস, এইখানে যে ড্রাগগুলো দেওয়া এটাই হচ্ছে অ্যান্টি থাইরয়েড ড্রাগ, এবং এটার উপর লিখে রাখেন যে এটা কিভাবে কাজ করে। ইট ইনহিবিটস আয়োডিনেশন অ্যান্ড কাপলিং। ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যান্টি থাইরয়েড ড্রাগ। প্রোপাইলথায়োইরাসিল, কার্বিমাজল, মিথিমাজল। এখন এখানে আমাদের একটা জিনিস একটু জানতে হবে যে প্রেগনেন্সির ক্ষেত্রে আমরা কি করব, মানে কখন কোনটা দিব কোনটা দিব না। তো আমরা ভাগ করব এইভাবে যে ফার্স্ট ট্রাইমেস্টার সাথে হচ্ছে ল্যাকটেশন, এটা একটা ভাগ। আরেকটা মনে রাখবো সেকেন্ড এন্ড থার্ড ট্রাইমেস্টার। আচ্ছা, এখন আমার ড্রাগ আছে হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্রোপাইলথায়োইরাসিল আর একটা হলো কার্বিমাজল। ঠিক আছে, এখন যেটা মনে রাখবো যে কার্বিমাজলের একটা সাইড ইফেক্ট হচ্ছে এটা অ্যাপ্লাসিয়া কিউটিস করে। সি, অ্যাপ্লাসিয়া কিউটিস কে করে? কার্বিমাজল। তাহলে অ্যাপ্লাসিয়া কিউটিস হচ্ছে মানে এটা ফিটাল স্কিনের একটা প্রবলেম, ফিটাল স্কিনে এটা গিয়ে এটা প্রবলেম করতে পারে। তাহলে ফার্স্ট ট্রাইমেস্টারেই তো ফিটাল স্কিনটা আমাদের ডেভেলপ হচ্ছে, তাহলে ফিটাল স্কিনে প্রবলেম করে এরকম ড্রাগ নিশ্চয়ই আমরা দিব না। তাহলে আমরা কি করব, এখানে কার্বিমাজল দিব না, আমরা দিব প্রোপাইলথায়োইরাসিলটা দিব, যেটা ফার্স্ট ট্রাইমেস্টারে দিব, এবং ল্যাকটেশন পিরিয়ড যখন থাকবে তখনও প্রোপাইলথায়োইরাসিল দিব। তাহলে সেকেন্ড আর থার্ড ট্রাইমেস্টারে কি প্রবলেম হচ্ছে? সেখানে যেটা প্রবলেম হচ্ছে যে প্রোপাইলথায়োইরাসিলটা হচ্ছে এটা হেপাটোটক্সিক, এটা একটা হেপাটোটক্সিক ড্রাগ। এই জন্য আমরা সেকেন্ড এন্ড থার্ড ট্রাইমেস্টারে তো আমার আর এই প্রবলেমটা নাই যে অ্যাপ্লাসিয়া কিউটিস হয়ে যেতে, কারণ তখন অলরেডি ডেভেলপ। সো তখন গিয়ে আমি কার্বিমাজল দিব, আমি প্রোপাইলথায়োইরাসিলটা কেটে দিব। ঠিক আছে,
তাহলে ফার্স্ট ট্রাইমেস্টার এবং ল্যাকটেশনে দিব প্রোপাইলথাইরোসিল, আর সেকেন্ড এন্ড থার্ড ট্রাইমেস্টারে দিব হচ্ছে কার্বিমাজল। এটা একটু মনে রাখতে হবে। ওকে, দেন হচ্ছে 117 নাম্বার পেজে এখানে একটু অ্যাডভার্স ইফেক্ট অফ অ্যান্টিথাইরয়েড ড্রাগস যে বক্সটা আছে এটা পড়ে ফেলতে হবে। তারপরেও কার্বিমাজলের আন্ডারে অ্যাগ্রানুলোসাইটোসিস, অ্যাপ্লাসিয়া কিউটিস এবং টেরাটোজেনিসিটি এগুলো একটু হাইলাইট করেন, এবং প্রোপাইলথাইরোসিলে হেপাটাইটিস আমি অলরেডি বলে ফেলছি। আচ্ছা, ইন্ডিকেশন অফ বিটা ব্লকার ইন হাইপারথাইরয়েডিজম, এখানে যে 4টা পয়েন্ট আছে এটা একবার রিডিং দিয়ে ফেলবেন। দেন পরের পেজে দেখেন যে পেরিফেরাল কনভার্সন ফ্রম T4 টু T3 ইজ প্রিভেন্টেড বাই ড্রাগস। এখানে হচ্ছে যে T4 থেকে T3 আমরা করব না কি কি ড্রাগ দিয়ে, প্রোপাইলথাইওইউরাসিল, তারপর হচ্ছে বিটা ব্লকার। বিটা ব্লকার যখন আমরা পড়ছি তখন আমরা জানি যে এন্ডোক্রাইনের একটা ইন্ডিকেশন হচ্ছে যে হাইপারথাইরয়েডিজম, ঠিক আছে। আর হচ্ছে আরেকটা এখানে একটু লিখে রাখেন, সেটা হচ্ছে ডেক্সামিথাজন মানে স্টেরয়েড। তাহলে T4 থেকে T3 হইতে দেয় না হচ্ছে 3টা ড্রাগ, প্রোপাইলথাইওইউরাসিল, বিটা ব্লকার অর প্রোপ্রানোলল, আর একটা হচ্ছে গিয়ে ডেক্সামিথাজন। আচ্ছা, এরপরে দেখেন যে নিচে আছে কি নোটস দিয়ে 4টা কথা দেওয়া আছে। এটা খুব মানে একটু মনে রাখবো যে আমরা অ্যান্টি থাইরয়েড ড্রাগ, একটা হাইপার থাইরয়েডের পেশেন্টকে যখন অ্যান্টি থাইরয়েড ড্রাগ দেই সেটা আমরা হাই ডোজে স্টার্ট করি, দেন আস্তে আস্তে প্রয়োজন মতো কমাই। আর একটা হাইপোথাইরয়েড পেশেন্টকে যখন থাইরয়েড ড্রাগ দিই সেটা লো ডোজে স্টার্ট করি, প্রয়োজন মতো বাড়াই। থাইরয়েড ড্রাগগুলো আমরা হচ্ছে এমটি স্টমাকে দেই, এটা আমরা জানি। আর থাইরোটক্সিকোসিসটা হচ্ছে 2 টাইপ, এটা ট্রিটমেন্ট প্রেডনিসোলন, এই কথাটা একটু মনে রাখবো। নিচে যেই কথাটা আছে ড্রাগস কজিং হাইপোথাইরয়েডিজম, এটা হচ্ছে হাইলাইট করেন ইনফিনিটি স্টার। হাইপোথাইরয়েডিজম কোন কোন ড্রাগ করে এই জিনিসটা মনে রাখতে হবে। এটা খুবই ইজি মনে রাখা। আমরা মনে রাখবো যে অ্যান্টি থাইরয়েড যে ড্রাগগুলো আমরা কেন দিচ্ছি, থাইরয়েড কমাইতে। তাহলে এইটা যদি বেশি অ্যাকশন করে ফেলে তাহলে কি আমাদের হাইপোথাইরয়েডিজম হওয়ার একটা চান্স আছে। তাহলে আমার অ্যান্টি থাইরয়েড কোনগুলো আসতেছে, প্রোপাইলথাইওইউরাসিল, কার্বিমাজল, মিথিমাজল, তারপর হচ্ছে আমি আয়োডাইড দেই, রেডিও আয়োডিন দেই। এগুলো মনে রাখাটা ইজি। মনে থাকবে না যেটা, সেটা হচ্ছে মাঝখানের 2টা অ্যামিওডারন এবং লিথিয়াম, ঠিক আছে। যদিও অ্যামিওডারন কিন্তু আমরা পড়ে আসছি অ্যাডভার্স ইফেক্টে অ্যান্টি অ্যারিথমিকে, যে এটা থাইরয়েড ডিসফাংশন করে। আমি বলছিলাম যে ওখানে লিখে রাখেন হাইপো আর হাইপারথাইরয়েডিজম, সে দুইটাই করে। তো এখানেও লিখে রাখেন যে বোথ হাইপো এন্ড হাইপারথাইরয়েডিজম, এবং সাথে হচ্ছে লিথিয়াম, এটাও হাইপোথাইরয়েডিজম করে। তাহলে এই গেল হচ্ছে আমাদের এন্ডোক্রাইন ফার্মাকোলজি। এখন আমরা হচ্ছে রিপ্রোডাক্টিভ ফার্মাকোলজিটা একটু দেখব। এখানে 119 নম্বর পেজে দেখেন যে অ্যাডভার্স ইফেক্টস অফ ইস্ট্রোজেন থেরাপি। এখানে 2 নম্বরে যে ক্যান্সার দিয়ে যেটা লেখা, এখানে আপনারা একটু লিখে রাখেন যে ইফ অনলি ইস্ট্রোজেন অ্যাজ মিনি পিল, ইস্ট্রোজেন যদি ইউজ করা হয় তাহলে এই কার্সিনোমাগুলো হওয়ার চান্স থাকে। আচ্ছা, আর ইউজ অফ প্রজেস্টেরনের আন্ডারে 3 নাম্বার পয়েন্টের আগে একটা লাইন দেখেন যে ট্রিটমেন্ট অফ এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, এটাকে একটু হাইলাইট করেন। ওকে, দেন পরের পেজে 120 মেথডস অফ কন্ট্রাসেপশন। এটা হচ্ছে ইন জেনারেল একটু রিডিং দিয়ে রাখবেন যে নন মেডিকেটেড কোনটা, মেডিকেটেড কোনটা, কারণ দেখেন যে পরের পেজে একটা কোশ্চেন আছে, ঠিক আছে। এটা এমবিবিএস লেভেলে মোরলেস পড়া হয়েছে, এটা একবার রিডিং দিয়ে পড়ে নেবেন। 121 নাম্বার পেজে মোড অফ অ্যাকশন অফ ওসিপি। এখান থেকে হচ্ছে যেটা করতে হবে যে আমাদের হেডলাইন গুলো লাগবে, ঠিক আছে। যেটা ওভুলেশন ইন্ডাকশন করে, তারপর হচ্ছে স্ট্যাটিক এন্ডোমেট্রিয়াল হাইপোপ্লাসিয়া, এবং যেটা খুবই ইম্পর্টেন্ট 3 নাম্বার যে অল্টারেশন অফ দ্য ক্যারেক্টার অফ দ্য সার্ভাইকাল মিউকাস কি করে, যে থিক, ভিসকিড এন্ড স্ক্যান্টি। এই 3টা লাইনকে একটু হাইলাইট করেন, এখান থেকে যে কোনোটা চেঞ্জ করে দিতে পারে স্টেমে। তাহলে থিক, ভিসকিড এন্ড স্ক্যান্টি। ওকে, এবং লাস্টে যেটা যে প্রবাবলি ইন্টারফেয়ার্স উইথ টিউবাল মোটিলিটি এন্ড অল্টার্স টিউবাল ট্রান্সপোর্ট। তাহলে এটা একটু দেখতে হবে। দেন চলে আসেন 122 নাম্বার পেজে। এখানে হচ্ছে অ্যাডভার্স ইফেক্টস অফ ওসিপি। এখান থেকে যেটা করতে হবে যে মোটামুটি মানে সবগুলো রিডিং দিবেন, তবে ওয়েট গেইন করে, ব্রেক থ্রু ব্লিডিং করে, লেগ ক্র্যাম্পস, মেজর কমপ্লিকেশনের মধ্যে হচ্ছে হাইপারটেনশন, ডিপ্রেশন, তারপর হচ্ছে ভাস্কুলার কিছু কমপ্লিকেশন আছে, এটা একবার পড়ে নিবেন আর কি। আচ্ছা, এরপরে এই রিপ্রোডাক্টিভ ফার্মাকোলজিতে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে 123 এবং 124, এই 2টা পেজ হচ্ছে ইনফিনিটি স্টার। প্রথমে আমরা আসি যে ওভুলেশন ইন্ডাকশনের জন্য আমরা কি কি ড্রাগ ইউজ করব। দেখেন যে এখানে একটা বক্স আছে, ড্রাগস ইউজড ইন ইন্ডাকশন অফ ওভুলেশন। এটার আন্ডারে হচ্ছে আবার কয়েকটা ভাগ দেওয়া আছে, যে
ওভুলেশন ইন্ডাকশনের জন্য আমরা ওভুলেশনকে স্টিমুলেট করতে পারি, তার বায়োকেমিক্যাল অ্যাবনর্মালিটি গুলোকে কারেকশন করতে পারি বা সাবস্টিটিউশন থেরাপি দিতে পারি, ঠিক আছে। তাহলে ওভুলেশন স্টিমুলেশনের আন্ডারে কয়টা ড্রাগ দেখেন, যে হরমোনগুলো, সেটা হচ্ছে এফএসএইচ, এইচসিজি, জিএনআরএইচ, ক্লোমিফেন সাইট্রেট, লেট্রোজল, এই ড্রাগ, এই 5টা ড্রাগ আমরা মনে রাখবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, বায়োকেমিক্যাল অ্যাবনর্মালিটি আমরা জানি, ইনসুলিন রেজিস্ট্যান্স হলে মেটফর্মিন দিব, অ্যান্ড্রোজেন বেশি হয়ে গেলে আমরা সেখানে স্টেরয়েড দিব, ডেক্সামিথাসোন, এবং প্রোল্যাকটিন, হাইপার প্রোল্যাকটিনেমিয়ার জন্য আমরা ব্রোমোক্রিপটিন দেই, ঠিক আছে। এখানে যে সমস্যাটা হয়, এখানে একটু খেয়াল করেন যে ব্রোমোক্রিপটিন, এটা যদি আমার থাকে স্টেমে যে ব্রোমোক্রিপটিন কজেস স্টিমুলেশন অফ ওভুলেশন, ইজ ইট ট্রু অর ফলস? এটা ফলস হবে, কারণ হচ্ছে আমার ব্রোমোক্রিপটিনটা হচ্ছে ওভুলেশন ইন্ডাকশনে হেল্প করে, ব্রড সেন্সে আমার এই বক্স আছে, কিন্তু স্টিমুলেশনের আন্ডারে কি এটা আছে? এটা কিন্তু স্টিমুলেশন করে না, এটা সামহাউ ওভুলেশন ইন্ডাকশনে হয়তো আমার হেল্প করতেছে, কিন্তু এটা কিন্তু স্টিমুলেটরি না, ওভুলেশন স্টিমুলেটরি না, এটা হচ্ছে ইন্ডাকশনে হেল্প করে। আচ্ছা, এটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে আমরা মনে রাখবো যে ওভুলেশন ইন্ডাকশন যে মানে যে ড্রাগগুলো করতেছে, এদের একটা কমন সাইড ইফেক্ট হচ্ছে যে, মানে এটা করতে পারে, এরা হচ্ছে মাল্টিপল প্রেগন্যান্সি করতে পারে, কিন্তু ব্রোমোক্রিপটিনের এই সাইড ইফেক্টটা নাই, ঠিক আছে। ইউজুয়ালি সবগুলো করে, কিন্তু ব্রোমোক্রিপটিনের যে নাই, এটা একটু মেমোরিতে রাখতে হবে। আচ্ছা, দেন হচ্ছে ব্রোমোক্রিপটিন সম্পর্কে এখানে একটু কথাবার্তা আছে, এটা একটু জানতে হবে। ব্রোমোক্রিপটিনটা আমরা অলরেডি জানি যে এটা হচ্ছে ডোপামিন অ্যাগোনিস্ট। এটার ইন্ডিকেশন আমরা পার্কিনসনে পেয়ে গেছি, মাইগ্রেনে দিতে পারি, নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রোম পড়ে আসছি আমরা, হাইপার প্রোল্যাকটিনেমিয়াতে তো আমরা এটা দেই। আচ্ছা, পোস্টপার্টাম হেমোরেজ, এটা একটু মার্ক করেন, এই জিনিসটা মনে থাকে না, এবং ওভুলেশন ইন্ডাকশন, এবং শেষে বোল্ড লাইনে একটা লাইন লেখা আছে, যেটা আমি মাত্রই বললাম, যে pregnancy is induced by bromocriptine is not associated with an increased risk of congenital malformation or multiple pregnancy। তাহলে মাল্টিপল প্রেগন্যান্সির সাথে ব্রোমোক্রিপটিনের কিন্তু সম্পর্ক নাই। অ্যাডভার্স ইফেক্ট আমরা পার্কিনসনেই বলে আসছি যে দুইটা এইচ আমরা মেইনলি মনে রাখবো, হ্যালুসিনেশন এবং হাইপোটেনশন, আর এছাড়া অ্যারিথমিয়া করতে পারে। আচ্ছা, নিচে যে কোশ্চেনগুলো আছে এগুলো দেখে ফেলবেন এটার সাথে। এর পরের পেজে হচ্ছে আমাদের যেটা আছে যে টকোলাইটিক্স এন্ড ইকবোলিক্স। ইকবোলিক মানে হচ্ছে বা ইউটেরাইন কন্ট্রাকশন যেটা করে, আর টকোলাইটিক হচ্ছে ইউটেরাইন রিল্যাক্সেশন যেগুলো করে, ঠিক আছে। কন্ট্রাকশনের মধ্যে আমরা হচ্ছে গিয়ে যে দেখবো অক্সিটোসিনটা গ্র্যাভিডে করে অনলি, প্রোস্টাগ্ল্যান্ডিন আর আর্গোমেট্রিন দুটাতেই করে, এছাড়া আরো দুইটা ড্রাগ আছে, সেটা হচ্ছে ক্যাটামাইন আর কুইনিন, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে অক্সিটোসিক্স। আর টকোলাইটিক, টকোলাইটিক মানে হচ্ছে ইউটেরাইন মাসেল যেগুলো রিল্যাক্স করে, বিটা অ্যাগনিস্ট অর সালবিউটামল, গ্লিসারাল ট্রাইনাইট্রেট, ম্যাক্স সালফ, অ্যালকোহল, এবং হচ্ছে প্রোজেস্টেরন। প্রোজেস্টেরনটা ন্যাচারালি এটা কাজ করে টকোলাইটিক হিসাবে। ওকে, তাহলে এটা 3 স্টার কোশ্চেন, এটা পড়ে ফেলবেন। এরপর হচ্ছে যে নিচে নিচে আছে ম্যাগনেসিয়াম সালফেট। ম্যাগনেসিয়াম সালফেট, এখানে যে বক্সটা দেওয়া আছে এটা হচ্ছে ইনফিনিটি স্টার, এখানে অনেকগুলো ইনফরমেশন আছে এবং এখান থেকে অনেকগুলো কোশ্চেন দেওয়া পসিবল বা কোশ্চেন হয় এখান থেকে। ম্যাথস অফ থেকে মানে অলরেডি আমরা অনেক কিছু জেনে গেছি। ইন্ডিকেশনে আমরা কোথায় কোথায় পাইছি বলেন, যে অ্যান্টি অ্যারিথমিকে আমরা পেয়ে আসছি, যেটা টর্সাডিস ডি পয়েন্টিসে আমরা ইউজ করি, তাহলে অ্যান্টি অ্যারিথমিক ফাংশন আছে। তারপর হচ্ছে এটা আমরা প্রি এক্লামশিয়া এক্লামশিয়াতে ইউজ করে থাকি কি হিসাবে, অ্যান্টি কনভালসেন্ট হিসাবে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা এটা জানি যে যখন অ্যাকিউট সিভিয়ার অ্যাজমার, এটার একটা ট্রিটমেন্ট অপশন আছে হচ্ছে ম্যাক্সালফ, কারণ এটা ব্রঙ্কো ডাইলেটর হিসেবে কাজ করে। তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সিতে তো ডেফিনেটলি ম্যাক্সালফ দিব। তাহলে এই হচ্ছে আমাদের ইন্ডিকেশন গুলো। সাইড ইফেক্টটা একবার রিডিং দিবেন, যে রেসপিরেটরি ডিপ্রেশন, অ্যারিথমিয়া করে। এটা নর্মাল থেরাপিউটিক লেভেল হচ্ছে আমরা মনে রাখবো 4 থেকে 7 মিলিমোল, ঠিক আছে। এটা হচ্ছে নর্মাল থেরাপিউটিক লেভেল। যখন এটা আমার 10-এর বেশি হয়ে যাবে তখন হচ্ছে ম্যাক্স অফ টক্সিসিটি হয়ে যাবে। ম্যাক্স অফ টক্সিসিটির জন্য আমাদের যে অ্যান্টিডোট সেটা হচ্ছে ক্যালসিয়াম গ্লুকোনেট। হ্যাঁ, যে আমরা ক্যালসিয়াম গ্লুকোনেট আইভি দেই 10 ml 10% সলিউশনে এবং উইদিন 10 মিনিটসে। 10 মিনিটে আমরা ক্যালসিয়াম গ্লুকোনেট দিয়ে থাকি, এটা হচ্ছে ম্যাক্স অফ টক্সিসিটির অ্যান্টিডোট। এখন ম্যাক্স অফ টক্সিসিটি যাতে না হয়ে যায় এজন্য আমাকে কি করতে হবে, এটা দিলে এই ট্রিটমেন্টটা আমাকে মনিটর করতে হবে। মনিটর করার জন্য আমরা মেইনলি যে 3টা জিনিস দেখবো, একটা হচ্ছে রেসপিরেটরি রেট, তারপর হচ্ছে গিয়ে তার ইউরিন আউটপুট,
আর হচ্ছে নিজার্ক। নিজার্ক কেন দেখবো, কারণ ম্যাক্স অফ টক্সিসিটি যখন হয় তখন তার এই রিফ্লেক্সটা লস্ট হয়ে যায়, ঠিক আছে, এই জন্য হচ্ছে আমরা এইভাবে মনিটরিং করব। তাহলে ম্যাক্স অফ থেকে ইন্ডিকেশন, সাইড ইফেক্ট, সাইন অফ ওভারডোজ, তার থেরাপিউটিক লেভেল 4 থেকে 7, টক্সিসিটি হবে মোর দেন 10 হলে অ্যান্টিডোট হিসাবে ক্যালসিয়াম গ্লুকোনেট দিব, এবং যাতে টক্সিসিটি না ডেভেলপ করে তিনটা জিনিস দেখবো, রেসপিরেটরি রেট, ইউরিন আউটপুট অ্যান্ড নিজার্ক। আচ্ছা, তাহলে এ হচ্ছে আমাদের এন্ডোক্রাইন অ্যান্ড রিপ্রোডাক্টিভ ফার্মাকোলজি। আচ্ছা, এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে রেসপিরেটরি ফার্মাকোলজি। চলে আসেন পেজ নাম্বার 99-এ। রেসপিরেটরি ফার্মা থেকে আমরা মেইনলি যেটা পড়বো সেটা হচ্ছে যে অ্যাজমাতে আমরা কি কি ড্রাগ ইউজ করি, অ্যান্টিহিস্টামিন সম্পর্কে পড়বো এবং অ্যান্টি টিউবারকুলার পড়বো। আচ্ছা, 99 পেজে হচ্ছে আপনারা যেটা পড়বেন সেটা হচ্ছে যে একদম নিচে যে বক্সটা, ড্রাগস কজিং ব্রঙ্কো কনস্ট্রিকশন, ঠিক আছে, এই ব্রঙ্কো কনস্ট্রিকশন কারা কারা করে এই ড্রাগগুলো একটু পড়তে হবে। এখানেও আপনারা সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিকের চার্ট মিলায় দেখেন কিছু ড্রাগ পেয়ে যাবেন, যে বিটা ব্লকার, কোলিনার্জিক অ্যাগোনিস্ট পেয়ে যাচ্ছি আমরা। তারপর হচ্ছে অ্যানালজেসিক হিসাবে অ্যাসপিরিন, এনএসআইড, এটা ব্রঙ্কো কনস্ট্রিকশন করে, আমরা অ্যানালজেসিকে কিন্তু পড়ে আসছি। প্রতিটার সাথে প্রতিটা যেই ড্রাগগুলো আসবে আমরা সেটা যদি আগে পড়ে থাকেন ওইটার সাথে মনে করার চেষ্টা করবেন যে ওখানে ওটা পড়ছি কিনা, তাহলে জিনিসটা কোরিলেট করতে সুবিধা হবে এবং মনেও পড়বে, পরীক্ষার হলে দ্রুত মনে পড়বে, এটাই তো আমাদের দরকার। আচ্ছা, তারপর হচ্ছে এই পাশে ট্যামোক্সিফেন, ডাইপাইরিডামল, ডাইপাইরিডামল হচ্ছে একটা অ্যান্টিপ্ল্যাটিলেট ড্রাগ, আমরা পড়বো একটু পরে। আচ্ছা, আর হচ্ছে আদার্স এর মধ্যে অ্যাডিনোসিন, থায়োপেন্টাল সোডিয়াম, ওপিয়েড এগুলো, এবং এর সাথে আরো কি 4টা ড্রাগ অ্যাড করতে হবে, সেটা হচ্ছে যে অল মাসেল রিল্যাক্সেন্স। আমরা অটোনমিকে মাসেল রিল্যাক্সেন্স পড়ার সময় পড়ছিলাম যে সব মাসেল রিল্যাক্সেন্ট হচ্ছে হিস্টামিন রিলিজ করে, এক্সেপ্ট 4টা ছিল, ঠিক আছে, তাহলে এখানে মনে রাখতে হবে যে এক্সেপ্ট কি ছিল আমাদের, পিভিআর, পিভিআর ছিল সূত্র, তাহলে অল মাসেল রিল্যাক্সেন্স কজ ব্রঙ্কো কনস্ট্রিকশন, ঠিক আছে, এক্সেপ্ট পিভিআর। তাহলে মাসেল রিল্যাক্সেন্ট দিয়ে দিলে, যদি বলে অল মাসেল রিল্যাক্সেন্ট তখন কিন্তু আমাকে ফলস দিতে হবে, কারণ কিছু মাসেল রিল্যাক্সেন্ট আছে যেগুলো আমাদের ব্রঙ্কো কনস্ট্রিকশন করে না। আচ্ছা, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বক্স, পড়ে ফেলতে হবে। দেন আমরা চলে আসি পেজ নাম্বার 100। এখানে ব্রঙ্কিয়াল অ্যাজমার যে ড্রাগস দেওয়া আছে, যে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ব্রঙ্কো ডাইলেটর, ঠিক আছে, ব্রঙ্কো ডাইলেটর, আর আরেকটা হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি। তো ব্রঙ্কো ডাইলেটরের মধ্যে আমরা পাবো হচ্ছে বিটা অ্যাগোনিস্ট, ঠিক আছে, এর মধ্যে আবার আছে হচ্ছে শর্ট অ্যাক্টিং বিটা অ্যাগোনিস্ট আর লং অ্যাক্টিং বিটা অ্যাগোনিস্ট। আচ্ছা, শর্ট অ্যাক্টিং এর মধ্যে সালবিউটামল, লং অ্যাক্টিং আছে সালমেটেরল, ফরমেটেরল। তারপরে আছে হচ্ছে গিয়ে আমাদের অ্যান্টি মাস্কারিনিক। অ্যান্টি মাস্কারিনিকে আমরা অলরেডি অটোনমিকে পড়ে আসছি, কি ছিল আমাদের, ট্রপিয়াম গ্রুপ, ইপ্রাট্রপিয়াম, টায়োট্রপিয়াম। তারপর আছে হচ্ছে জ্যানথিন ডিরাইভেটিভস, জ্যানথিন ডিরাইভেটিভস দ্যাট ইজ থিওফাইলিন, অ্যামাইনোফাইলিন, এই ড্রাগগুলো। আর এছাড়া অ্যান্টি হিস্টামিনটাও আমরা ব্রঙ্কোডাইলেটর হিসাবে ইউজ করতে পারি। ওকে, আচ্ছা, এবার হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি। অ্যান্টি ইনফ্লামেটরির মধ্যে আমরা মনে রাখবো স্টেরয়েড, সেটা বিভিন্ন রুটে হতে পারে, আইভি, ওরাল, ইনহেলেশনাল, এটা আমরা কন্ডিশন বুঝে দিব। তারপর হচ্ছে আমাদের লিউকোট্রিন, লিউকোট্রিন অ্যান্টাগনিস্ট, লিউকোট্রিন পাথওয়ে অ্যান্টাগনিস্ট, দ্যাট ইজ মন্টিলুকাস, জাফিরলুকাস, এই ড্রাগগুলো। আরেকটা হচ্ছে মাসেল স্ট্যাবিলাইজার, মানে আমার যাতে হিস্টামিন না রিলিজ হয়, মাসেল স্ট্যাবিলাইজার মধ্যে লাইক হচ্ছে নিডোক্রোমিল সোডিয়াম, ক্রোমোলিন সোডিয়াম, এই ড্রাগগুলো। ওকে, আচ্ছা, এরপরে এই বক্সের নিচে দেখেন যে এখানে একটা লেখা আছে যে সালবিউটামল শর্ট অ্যাক্টিং, সালমেট্রল লং অ্যাক্টিং, বলে ফেলছি অলরেডি। সালবিউটামল মে কজ ট্রেমর, হাইপোক্যালেমিয়া। সালবিউটামল যে হাইপোক্যালেমিয়া করতে পারে, কেন করতে পারে, কারণ হচ্ছে আমরা বলছিলাম যে বিটা 2 অ্যাগোনিস্ট, সরি বিটা 2 রিসেপ্টর, আমাদের একটা কাজ ছিল কি যে মাসেলে এটা পটাশিয়াম আপটেক করে, তাহলে আমি যদি দেই বিটা 2 অ্যাগোনিস্ট, পটাশিয়াম আপটেক করতে থাকবে, সো আমার কি হবে, আমার ব্লাডে তো হচ্ছে পটাশিয়াম লেভেল কমে যেতে থাকবে, হাইপোক্যালেমিয়া করবে, এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা,
আর হচ্ছে যে অ্যাজমা প্রোফাইল্যাক্সিস প্রিভেন্টার, এই কথাটার আগে দেখেন যে ইনহেল স্টেরয়েড ইট কজেস ফ্যারিঞ্জিয়াল ক্যান্ডিডিয়াসিস সো মাউথ ওয়াশ ইজ গিভেন, এই লাইনটা একটু হাইলাইট করেন। আর অ্যাজমা প্রোফাইল্যাক্সিস বা প্রিভেন্টার হিসাবে আমরা কি কি দিব, এখানে আমরা মনে রাখবো যে প্রিভেন্টার হিসাবে অ্যান্টি ইনফ্লামেটরি টোটাল যা আছে পুরাটাই দিব। আর ব্রঙ্কো ডাইলেটর থেকে হচ্ছে নিব দুইটা, একটা হচ্ছে এই যে লাবা লং অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট, আর একটা নিব হচ্ছে জ্যানথিন ডেরিভেটিভস অ্যামাইনোফাইলিন থিওফাইলিন। ঠিক আছে, এই ড্রাগগুলাই আপনাদেরকে প্রিভেন্টারের আন্ডারে লেখা আছে, তাহলে অ্যান্টি ইনফ্লামেটরি সবগুলো এখান থেকে নিব, লং অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট আর হচ্ছে থিওফাইলিন অ্যামাইনোফাইলিন। ওকে, এবার চলে যাব আমরা অ্যান্টিহিস্টামিনে। অ্যান্টিহিস্টামিন থেকে আমাদের যেটা জানতে হবে যে আমরা জানি এটা দুইটা জেনারেশন আছে, একটা হচ্ছে ফার্স্ট জেনারেশন আর সেকেন্ড জেনারেশন। ফার্স্ট জেনারেশনটা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে, এই জন্য ওটা সিডেশন করে, আর সেকেন্ড জেনারেশনটা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে না, এই জন্য ওটা সিডেশন অ্যাকশনটা নাই। আচ্ছা, তো আমাদের এখানে সেকেন্ড জেনারেশনের অ্যান্টিহিস্টামিনের নামগুলো লাগবে, কারণ কোশ্চেন এভাবে আসে যে অ্যান্টিহিস্টামিন দ্যাট ক্যানট ক্রস ব্লাড ব্রেন ব্যারিয়ার অর নন সিডেটিভ অ্যান্টিহিস্টামিন, দুইভাবেই কোশ্চেন হতে পারে। এখন এটার জন্য আমরা মনে রাখবো হচ্ছে ফুল ক্লিয়ার, এটা হচ্ছে সেকেন্ড জেনারেশনের জন্য। ঠিক আছে, ফুল ক্লিয়ার। ফেক্সোফেনাডিন, সেট্রিজিন অর লিভোসেট্রিজিন, লরাটাডিন অর ডিসলরাটাডিন, ইবাস্টিন, অ্যাজোলাস্টিন, রুপাটাডিন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সেকেন্ড জেনারেশন অ্যান্টিহিস্টামিনের নামগুলো আমরা মনে রাখবো ফুল ক্লিয়ার দিয়ে। আর নিচে যে বক্সটা আছে অ্যান্টি মোশন সিকনেস, এটা অলরেডি আমরা অটোনমিকে পড়ে আসছি, যে আমরা বলছিলাম 7টা ড্রাগ, একটা হচ্ছে অ্যান্টিকোলিনার্জিক স্কোপোলামিন আর বাকি 6টাই ছিল হচ্ছে আমাদের অ্যান্টিহিস্টামিন, এবং সেগুলো অবশ্যই ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এখন রেসপিরেটরির আমাদের যে টপিকটা সেটা হচ্ছে অ্যান্টি টিউবারকুলার ড্রাগস। অ্যান্টি টিউবারকুলার ড্রাগস এর মধ্যে প্রথমে যে বক্সটা, যে ফার্স্ট লাইন আর সেকেন্ড লাইন, ফার্স্ট লাইন ড্রাগ আমরা অলরেডি আমরা এটা জানি যে আইসোনিয়াজাইড, রিফাম্পিসিন, পাইরাজিনামাইড আর ইথামবিউটল। এখানে বক্সে দেখেন যে স্ট্রেপ্টোমাইসিনও একটা ড্রাগ দেওয়া আছে, তবে যেটা হচ্ছে যে এটা একটু কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন, যে কেউ কোথাও বলা আছে এটা ফার্স্ট লাইন, কোথাও বলা আছে এটা সেকেন্ড লাইন, কিন্তু যেটা হচ্ছে গিয়ে যে রিসেন্ট যে টিবির গাইডলাইন, এখানে স্ট্রেপ্টোমাইসিন দেওয়াই নেই, কারণ স্ট্রেপ্টোমাইসিনের অনেক ধরনের সাইড ইফেক্ট আছে, এই জন্য এটা আসলে এখন টিভিতে দেওয়া হয় না। কিন্তু যেহেতু যদি অ্যাডমিশনে চলেই আসে, সেই ক্ষেত্রে স্ট্রেপ্টোমাইসিনটা ফার্স্ট লাইনটাই ট্রু দেওয়া বেটার হবে। ওকে, তাহলে সেকেন্ড লাইন ড্রাগস গুলো একটু পড়ে নিতে হবে। এরপর দেখেন যে মোস্ট সিলেক্টিভ এন্ড ইফেক্টিভ অ্যান্টি টিউবারকুলার ড্রাগ কোনটা, এটা হচ্ছে আইসোনিয়াজাইড। হ্যাঁ, এখন কেন, এই কি পয়েন্টগুলো আপনারা একটু হাইলাইট করেন। ব্যাকটেরিসিডাল কিলস বোথ এক্সট্রাসেলুলারলি এন্ড ইন্ট্রাসেলুলারলি। তারপর হচ্ছে ক্যাসিয়াস টিউবারকুলাস লিশন, মানে এটা যে আমরা ইউজ করে থাকি। তারপরে 4 নাম্বার হচ্ছে টিউবারকুলাস মেনিনজাইটিস এ ইফেক্টিভ, কারণ সিএসএফ এ এন্টার করতে পারে টিউবারকুলাস মেনিনজাইটিস, নন টক্সিক। এবং 6 নাম্বার পয়েন্টটা যে সোল ড্রাগ ফর কেমোপ্রোফাইল্যাক্সিস অফ টিবি। ঠিক আছে, এই জিনিসটা একটু দেখে দিবেন। এরপরে হচ্ছে আমাদের যে পড়াটা, যে অ্যান্টি টিবি, মানে এটা হলো গিয়ে একটা ইনফিনিটি স্টার টপিক। অ্যান্টি টিবির অ্যাডভার্স ইফেক্ট দিয়ে কোশ্চেন অলমোস্ট ইনভেরিয়েবলি থাকে, এবং লাস্ট প্রেসিডেন্সিতেও ছিল। এখন অ্যান্টি টিবির অ্যাডভার্স ইফেক্ট গুলো আমরা একটু কম্পাইল করে যদি দেখি, প্রথমেই আসি হাইপার সেন্সিটিভিটি নিয়ে। ঠিক আছে, হাইপার সেন্সিটিভিটিতে আমরা মনে রাখবো যে পাইরাজিনামাইড ছাড়া বাকি সবগুলো। ঠিক আছে, আচ্ছা, তাহলে হাইপার সেন্সিটিভিটি আমাদের আইসোনিয়াজাইড, রিফাম্পিসিন, ইথামবিউটল, এরা সবাই হাইপার সেন্সিটিভিটি করতে পারে, কিন্তু পাইরাজিনামাইডটা পারে না। আচ্ছা, এরপর আসি হচ্ছে হেপাটাইটিস। হেপাটাইটিসের জন্য আমরা মনে রাখবো পির, পাইরাজিনামাইড, আইসোনিয়াজাইড আর রিফাম্পিসিন, এগুলো হচ্ছে গিয়ে আমাদের হেপাটাইটিস করে থাকে। আচ্ছা, এরপর হচ্ছে দুইটা নিউরোলজিক্যাল অ্যাডভার্স ইফেক্ট আমরা দেখব, একটা হচ্ছে পেরিফেরাল নিউরোপ্যাথি, অ্যান্ড অপটিক নিউরাইটিস। ঠিক আছে, এখানে যে দুইটা ড্রাগ অ্যাডভার্স ইফেক্ট করবে সেটা হচ্ছে গিয়ে আইই,
আইসোনিয়াজাইড আর ইথামবিউটল। আচ্ছা, আরেকটা হচ্ছে গাউট বা আর্থ্রালজিয়া, এটা মনে রাখবো আমরা পাইরাজেনামাইড আর ইথামবিউটল, পিই। ওকে, তাহলে এটা হচ্ছে ব্রড সেন্সের অ্যান্টিটিবির অ্যাডভার্স ইফেক্ট গুলো। এটা ভেরি 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 ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন মিস করা যাবে না। হাইপার সেন্সিটিভিটি পাইরাজেনামাইড ছাড়া সবগুলো করতেছে, হেপাটাইটিস আমার করতেছে হচ্ছে আমরা মনে রাখবো পির, পাইরাজেনামাইড, আইসোনিয়াজাইড, রিফাম্পিসিন। পেরিফেরাল নিউরোপ্যাথি এন্ড অপটিক নিউরাইটিস করতেছে আইসোনিয়াজাইড, ইথামবিউটল, এই দুজন করবে। আর গাউট মানে ইউরিক অ্যাসিড বাড়াচ্ছে বা আর্থ্রালজিয়া করতেছে, এটা হচ্ছে পাইরাজেনামাইড আর ইথামবিউটল। এখন এই যে এখানে যে মেজর অ্যাডভার্স রিঅ্যাকশন পেজ নাম্বার 102 তে যেটা দেওয়া বা 103 তেও যেটা দেওয়া কমন অ্যাডভার্স ইফেক্ট, এখানে এই জিনিসগুলাই মানে আলাদা আলাদা করে দেওয়া আছে। এটা আপনারা এইভাবে লিখে নেবেন এবং তারপরে হচ্ছে এটার সাথে মানে কম্বিনেশন করে তারপর জিনিসটা পড়বেন। আর হচ্ছে এখান থেকে আরেকটা জিনিস যেটা লাগবে যে 102 নাম্বার পেজের যে বক্সটা, এখানে মোড অফ অ্যাকশন, 5টা ড্রাগেরই মোড অফ অ্যাকশনটা কি এটা একটু শর্টলি জেনে নেবেন। আচ্ছা, তারপর আমরা চলে আসি 103 নাম্বার পেজে। এখানে দেখেন বক্সের নিচে কন্ট্রাইন্ডিকেশন অফ অ্যান্টি টিউবারকুলাস ড্রাগস ফর, 3টা কন্ডিশন দেওয়া আছে এবং জায়গাগুলো খালি আছে, এটা একটু লিখে নেন। সেটা হচ্ছে যে সিকেডি প্লাস প্রেগন্যান্সি, দুইটাতেই আমাদের হচ্ছে স্ট্রেপ্টোমাইসিন। আর সিএলডি এখানে হচ্ছে পাইরাজিনামাইড। কেন? কারণ হচ্ছে আমরা জানি স্ট্রেপ্টোমাইসিনটা হচ্ছে টেরাটোজেনিক ড্রাগ, সো অবশ্যই এটা প্রেগন্যান্সিতে দিব না। সিকেডিতে কেন দিব না? স্ট্রেপ্টোমাইসিনটা হচ্ছে ক্যামাইনোগ্লাইকোসাইড, আমরা জানি এটা হচ্ছে নেফ্রোটক্সিক, সো এখানেও আমরা দিব না। আর সিএলডিতে পাইরাজিনামাইড দিব না, আমরা বললাম যেটা হাইপার ইউরিসেমিয়া করে, গাউট করে, সো সিএলডি পেশেন্টকে কিন্তু এটা দেওয়া যাবে না। এটা পাশাপাশি আপনারা একটু লিখে নেন। আচ্ছা, আর হচ্ছে ড্রাগস ইউজড ইন লেপ্রোসি, এখানে জাস্ট 4টা ড্রাগের নাম মনে রাখতে হবে, ড্যাপসন, রিফাম্পিসিন, ক্লোফাজিমিন আর হচ্ছে মিনোসাইক্লিন, নামগুলো এনাফ। ঠিক আছে, এবার চলে আসবো আমরা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ফার্মাকোলজিতে। পেজ নাম্বার চলে আসেন 104 এ। আচ্ছা, এখান থেকে আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইনফিনিটি স্টার টপিক হচ্ছে শুরুতে যেটা আছে যে ড্রাগস ইউজড ফর সাইটোপ্রোটেক্টিভ ইন পিইউডি। 5টা ড্রাগের নাম আছে, একদম ঠোঁটস্থ মুখস্থ করে ফেলতে হবে, এটা আমরা মনে রাখবো বিসিএমএস। ঠিক আছে, বিসিএস এর মাঝখানে একটা এম চলে আসছে, এইভাবে মনে রাখবো আমরা। তাহলে বিতে হচ্ছে আছে দুইটা, একটা হচ্ছে বিসমাথ চিলেট, বিসমাথ সাবসাইট্রেট পটাশিয়াম। এখানে হচ্ছে সিতে কার্বেনএক্সোলন। কার্বেনএক্সোলন ড্রাগটা আমরা আরেক জায়গায় কিন্তু পাইছিলাম, কোথায়? ড্রাগস কজিং হাইপারটেনশন। আচ্ছা, এম হচ্ছে মিজোপ্রোস্টল, দ্যাট ইজ প্রোস্টাগ্ল্যান্ডিন E2 অ্যানালগ, আর এস হচ্ছে গিয়ে সুক্রালফেট। তাহলে এই 5টা ড্রাগ হচ্ছে আমরা পিইউডিতে সাইটোপ্রোটেক্টিভ হিসাবে ইউজ করি। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এখানে যে পিপিআই আর পরের পেজে H2 ব্লকার, এখানে 2-3টা লাইন একটু কম্পেয়ার করে পড়বো। আপনারা দেখেন পিপিআই এর যে ফার্স্ট লাইনটা, ইট ডিক্রিজেস বোথ বেসাল এন্ড স্টিমুলেটেড অ্যাসিড সিক্রেশন, এবং পিপিআই এরও তাই। ঠিক আছে, এই যে প্রথম লাইনটা যে অল ফেজেস অফ সিক্রেশন আর সাপ্রেসড, এটা মানে বেসাল এবং স্টিমুলেটেড অ্যাসিড সিক্রেশন পিপিআই কমায় এবং H2 ব্লকারও তাই, তাহলে এটার মধ্যে কোনো কম্পারিজন নাই। দেন হচ্ছে 3 নাম্বার পয়েন্টটা দেখেন, পিপিআই এর নো ডোজ অ্যাডজাস্টমেন্ট রিকোয়ার ইন রেনাল এন্ড হেপাটিক ইম্পায়ারমেন্ট, মানে কোনো পেশেন্টের যদি রেনাল এবং হেপাটিক সাপ্রেশন থাকে ওখানে আমার ডোজ অ্যাডজাস্টমেন্টের দরকার নাই, বাট H2 ব্লকারের ক্ষেত্রে দরকার আছে। এখানে দেখেন 5 নাম্বার লাইনে আছে ডোজ রিডাকশন ইজ রিকোয়ার্ড ইন রেনাল ফেলিওর। দেন পিপিআই এর পরের লাইনটাই দেখেন যে 24 অ্যাসিড আউটপুটের 80 to 90% সাপ্রেশন করে হচ্ছে পিপিআই, যেখানে H2 ব্লকার করে হচ্ছে 60 to 70%। হ্যাঁ, তাহলে এই 3-4টা কথা আমরা এখানে একটু কম্পেয়ার করে পড়বো। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাডভার্স ইফেক্টস অফ H2 অ্যান্টাগনিস্ট, এখানে একটু 6, 7, 8 এই পয়েন্টগুলো একটু ভালো করে দাগান, যে কনফিউশন, হ্যালুসিনেশন, অ্যাজিটেশন, এগুলো হচ্ছে যে সিএনএস যে সাইড ইফেক্ট গুলো দেয়। এবং সিমেটিডিন, 9 নম্বরে দেখেন যে সিমেটিডিন ইউজ কজেস, এটা মেইলে হচ্ছে গাইনেকোমেশিয়া এবং ইম্পর্টেন্স করে এবং উইমেনে গ্যালাক্টোরিয়া করে, এবং এই সিমেটিডিন ড্রাগটা কিন্তু এখন ব্যান্ড, এটা আর ইউজ করা হয় না। আচ্ছা, ড্রাগস ইউজড ফর H পাইলোরি ইরাডিকেশন, যে লাস্ট বক্সটা আমরা ট্রিপল থেরাপি যেটা পড়ি, এটা তো আমরা এমবিবিএস লেভেল থেকে পড়তেছি, এটা পড়ে ফেলবেন।
ওকে, এখন হচ্ছে 106 নাম্বার পেজে চলে আসেন যে ফ্লো চার্টের নিচে দেখেন রিসেপ্টর ইনভলভ ইন ভমিটিং, এখানে কি কি রিসেপ্টর ইনভলভড আছে। হ্যাঁ, তাহলে আমরা 1 2 3 দিয়ে এভাবে মনে রাখবো রিসেপ্টর ইনভলভ ইন ভমিটিং। তাহলে আমরা প্রথমেই মোশন সিকনেসের জন্য কিন্তু দুইটা অলরেডি পড়ে ফেলছি। একটা হচ্ছে যে কোলিনার্জিক, ঠিক আছে, কোলিনার্জিক অর মাস্কারিনিক, যেটা হচ্ছে M1 নিউরাল যেটা। আচ্ছা, আরেকটা পাইছি হচ্ছে আমরা অ্যান্টিহিস্টামিন, অ্যান্টিহিস্টামিন রিসেপ্টর যেটা হলো H1। তারপর হচ্ছে নিউরোকাইনিন, নিউরোকাইনিন রিসেপ্টর NK1। তাহলে 1 দিয়ে গেল আমাদের তিনটা। এরপর হচ্ছে ডোপামিন D2 রিসেপ্টর, 2 দিয়ে একটা গেল। 3 তে হচ্ছে সেরোটোনিন, সেরোটোনিন 3 মানে S3 যেটা। আচ্ছা, 5HT3, 5HT3 এই রিসেপ্টরটা, ঠিক আছে। তাহলে এই রিসেপ্টর গুলো আমাদের ভমিটিং এর সাথে যে ইনভলভ, এটা থেকেও কিন্তু প্রিভিয়াসলি কোশ্চেন ছিল যে ভমিটিং এর সাথে কোন কোন রিসেপ্টর গুলো ইনভলভ। এর পরের পেজে দেখেন যে বক্সটা ক্লাসিফিকেশন অফ অ্যান্টি ইমেটিক্স। হ্যাঁ, এখানে হচ্ছে গিয়ে গ্রুপের নামগুলো তো আমরা জানলামই যে কোন রিসেপ্টর উপর কাজ করে, এখন কোনটার আন্ডারে কি, যে 5HT3 অ্যান্টাগনিস্ট বা সেরোটোনিন অ্যান্টাগনিস্ট, যেটা এখানে লাস্টে আমরা পাবো হচ্ছে সেট্রন, সেট্রন যে গ্রুপগুলো সেটা হচ্ছে গিয়ে আমাদের 5HT3 অ্যান্টাগনিস্ট। এরপর হচ্ছে ডোপামিন রিসেপ্টর অ্যান্টাগনিস্টের মধ্যে একটু হাইলাইট করেন ডমপেরিডন, প্রোমেথাজিন, প্রোক্লোরপেরাজিন এবং মেটোক্লোপ্রামাইড, এই ড্রাগগুলো একটু বেশি করে মনে রাখতে হবে। নিউরোকাইনিন রিসেপ্টর অ্যান্টাগনিস্টের ক্ষেত্রে আমরা মনে রাখবো হচ্ছে লাস্টে থাকবে পিট্যান্ট, পিট্যান্ট ড্রাগের শেষে থাকবে পিটান, অ্যারিপিটান, রোলাপিটান, ফসফ্রিপিটান, এই ড্রাগগুলো। অ্যান্টিহিস্টামিন অ্যান্টিকোলিনার্জিক অলরেডি আমরা পড়ে ফেলছি। ক্যানাবিনয়েডস একটা ড্রাগ আছে নাহিলন, এটা মনে রাখবে, এবং ডেক্সামিথাজোন, ডেক্সামিথাজোনের যে একটা অ্যান্টিমেটিক অ্যাকশন আছে, এটা একটু কেয়ারফুল থাকতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের জিআই ফার্মা। এবার আমরা চলে আসি হচ্ছে আমাদের সিস্টেমিকের লাস্ট টপিক, ড্রাগস অ্যাক্ট ইন ব্লাড ডিসঅর্ডার। আচ্ছা, এখানে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অ্যান্টিপ্ল্যাটিলেট গ্রুপ, অ্যান্টিকোয়াগুলেন্ট গ্রুপ, তারপর হচ্ছে কিছু আমাদের ফিব্রিনোলাইটিক অর থ্রোম্বোলাইটিক, এবং তারপর হচ্ছে গিয়ে যে অ্যান্টিফিব্রিনোলাইটিক। মোটামুটি এই হেডিং এ পড়বো। তো আমাদের এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে পেজ নাম্বার 125-এ, 125-এ অ্যান্টিপ্ল্যাটিলেট ড্রাগস এর আন্ডারে যে বক্সটা, যে কোন মেকানিজমে কোন ড্রাগটা কাজ করতেছে, এটা ইনফিনিটি স্টার। আপনাকে নামগুলো এবং কোনটা কি অ্যাকশনে কাজ করতেছে, যেমন এখানে আপনারা একটু দেখেন যে অ্যাসপিরিন, হ্যাঁ, এটার ব্র্যাকেটে একটু লিখে নেন লো ডোজ, অবশ্যই এটা লো ডোজ অ্যাসপিরিন হতে হবে। আচ্ছা, হাউ এক্স এর মধ্যে হাইলাইট করেন ইনহিবিট সাইক্লোঅক্সিজেনেস এনজাইম, সাইক্লো মানে এটা কক্স 1 ইনহিবিটর। তাহলে আমরা হচ্ছে অ্যাসপিরিন, এখানে হবে এটা লো ডোজ, এটা কক্স 1, কক্স 1 ইনহিবিটর। আমরা যখন এনএসাইড পড়তেছিলাম তখন আমরা কক্স 1 এবং কক্স 2 এর ফাংশন দেখছি নরমাল, এবং কক্স 1 এর একটা ফাংশন ছিল প্লাটিলেট অ্যাগ্রিগেশন। তাহলে সেটাকে যদি আমি ইনহিবিট করে দিতে পারি লো ডোজ অ্যাসপিরিন দিয়ে, তাহলে এটা আমার অ্যান্টিপ্লাটিলেট অ্যাকশন দিবে। ফাইন। এরপর হচ্ছে ক্লপিডোগ্রেল, টিক্লোপিডিন, এগুলো কি করে, এডিপি পাথওয়ে অফ প্লাটিলেটটাকে ইনহিবিট করে। এটা হাইলাইট করেন আপনারা, ইনহিবিটিং দ্য এডিপি পাথওয়ে অফ প্লাটিলেটস। আচ্ছা, এরপর আছে গ্লাইকোপ্রোটিন 2B3 এর রিসেপ্টর ইনহিবিটর। হ্যাঁ, এটাকে ইনহিবিট করে কারা, দেখেন অ্যাবসিক্সিমাব, টাইরোফিবান। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে প্রোস্টাসাইক্লিন বা প্রোস্টাগ্ল্যান্ডিন I2 ইপোপ্রোস্টেনল। আমরা জানি যে প্রোস্টাসাইক্লিনের ফাংশন হচ্ছে ভেসো ডাইলেটেশন করা, সো ভেসো ডাইলেটেশন করে এবং প্লাটিলেট অ্যাগ্রিগেশনটাকে ইনহিবিট করে। ওকে, তারপরে হচ্ছে ইম্পর্টেন্ট দেখেন যে ডাইপাইরিডামল, ডাইপাইরিডামল ইট কজেস ভেসো ডাইলেটেশন এন্ড ইনক্রিজ সিএমপি, এই লাইনটাকে একটু হাইলাইট করেন। এবং লাস্টে যেটা আছে যে সিলোস্টাজল, ফসফোডাইএস্টারেজ 3 ইনহিবিটর। হ্যাঁ, তাহলে এইখানে এই বক্সটা কোন মানে ড্রাগগুলোর নাম এবং কোনটা কোন জায়গাটাকে ইনহিবিট করতেছে, এই জিনিসটা একটু মনে রাখতে হবে। দেন অ্যান্টিপ্ল্যাটিলেটের কিছু ইন্ডিকেশন দেওয়া আছে, এটা পড়ে ফেলবেন। চলে যাই আমরা পরের পেজে, 126 নাম্বার পেজে দেখেন যে অ্যাসপিরিনের আন্ডারে তিনটা কথা আছে, এটা পড়তে হবে যে অ্যান্টিপ্ল্যাটিলেট ইফেক্ট আমরা বলছি লো ডোজ, এখন ডোজটা কতটুকু দেওয়া আছে যে 81 to 325 মিলিগ্রাম ওয়ান্স ডেইলি। আচ্ছা,
তারপর হচ্ছে যে দেখেন যে লো ডোজ অ্যাসপিরিন অনলি ইনহিবিট থ্রম্বাক্সিন A2 সিনথেসিস, তার মানে শুধুমাত্র থ্রম্বাক্সিন A2 সিনথেসিসটাকে ইনহিবিট করবে যাতে আমার প্লাটিলেট অ্যাগ্রিগেশন না হয়। আমি যদি অন্যান্য গুলোকেও ইনহিবিট করে দেই তাহলে তো আমার অন্যান্য ফাংশনগুলো আমার কি হবে যে মানে ওগুলো হার্ম হবে, ওই ফাংশনগুলো আর হবে না। তাহলে এটা যে শুধুমাত্র থ্রম্বাক্সিন A2 সিনথেসিসকে ইনহিবিট করে এই কথাটা মনে রাখতে হবে। এবং মেকানিজম অফ অ্যাকশনের মধ্যে দেখেন অ্যাসপিরিন ইরিভার্সিবলি ইনহিবিটস প্লাটিলেট কক্স, ঠিক আছে? তাহলে ইরিভার্সিবলি কথাটা একটু হাইলাইট করেন। আর এটা আমরা হচ্ছে জানি যে সার্জারির মিনিমাম 7 দিন আগে আমরা এটা অফ করব, কারণ হচ্ছে প্লাটিলেটের হাফ লাইফ 7 থেকে 10 দিন, এই জন্য 7 দিন আগে আমরা এটা অবশ্যই অফ করব। আচ্ছা, এরপর আমরা চলে আসি অ্যান্টিকোয়াগুলেন্সে। অ্যান্টিকোয়াগুলেন্সের নামগুলো পড়ে ফেলবেন। অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজড ইন ল্যাবরেটরি, 127 পেজের উপরে যে ল্যাবরেটরিতে কি কি অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজ করা হয় এটা মুখস্থ করে ফেলতে হবে, এখান থেকে কোশ্চেন ইনভ্যারিয়েবলি থাকে। ঠিক আছে, এখানে আমরা মনে রাখবো যে সোডিয়ামের সাইট্রেট এবং অক্সালেট, পটাশিয়ামের সাইট্রেট এবং অক্সালেট, এছাড়া হেপারিন আর ইডিটিএ, এই নামগুলো আমরা মনে রাখবো। আচ্ছা, এখন চলে আসি অ্যান্টিকোয়াগুলেন্টের হেপারিনের মধ্যে। এখানে 2 রকম হতে পারে। হেপারিন যদি আমরা বলি তাহলে হচ্ছে যে এটা একটা হচ্ছে আনফ্র্যাকশনেটেড হেপারিন, আরেকটা হচ্ছে লো মলিকিউলার ওয়েট হেপারিন। ঠিক আছে, একটা হলো আনফ্র্যাকশনেটেড, আরেকটা হলো লো মলিকিউলার ওয়েট হেপারিন। এই লো মলিকিউলার ওয়েট হেপারিনের নামগুলো হচ্ছে গিয়ে প্যারিনস, লাস্টে হচ্ছে প্যারিন যেগুলো থাকবে এনক্সাপেরিন, ডালটেপেরিন, টিনজাপেরিন, এই ড্রাগগুলো থাকবে। এখন এই লো মলিকিউলার ওয়েট হেপারিন গুলো কিভাবে কাজ করে, এটা হচ্ছে গিয়ে আমাদের ফ্যাক্টর যে 10 অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10 এটাকে ইনহিবিট করে। এটার জন্য আমাদেরকে একটু দেখতে হবে যে আমরা যদি ব্লাড কোয়াগুলেশন সিস্টেমটা চিন্তা করি, যে প্রোথ্রম্বিন থেকে হচ্ছে আমার হয় থ্রম্বিন। ঠিক আছে, এই প্রোথ্রম্বিন থেকে থ্রম্বিন হওয়ার জন্য আমাকে হেল্প করে ফ্যাক্টর 10, অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10। তাহলে এই যে এই থ্রম্বিন হলো, এই থ্রম্বিনটা আবার কি করে, এটা ফিব্রিনোজেন থেকে ফিব্রিন করে। আচ্ছা, এখন আমার লো মলিকিউলার হেপারিনটা কোথায় অ্যাকশন করবে এই জায়গাটাতে, এই ফ্যাক্টরটাকে সে ইনহিবিট করবে, তাহলে তো আর প্রোথ্রম্বিন থেকে থ্রম্বিন হবে না। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা একটা করলো। আরেকটা হচ্ছে গিয়ে যে আমাদের জানতে হবে যে ইট ইজ নট কন্ট্রাইন্ডিকেটেড ইন প্রেগনেন্সি, এই জিনিসটাও একটু দাগায় রাখেন। আর যেটা হচ্ছে যে লাস্ট থেকে 3 নাম্বার অ্যারো, যেটা যে অ্যান্টিকোয়াগুলেন্ট অ্যাকশন ইজ এক্সার্টেড মেইনলি বাই ইনহিবিশন অফ ফ্যাক্টর 10A, যেটা আমরা অলরেডি বললাম, অ্যান্ড থ্রম্বিন মিডিয়েটেড কনভার্সন অফ ফিব্রিনোজেন টু ফিব্রিন। তাই না, কারণ হচ্ছে আমি এটাকে ইনহিবিট করলে তো আমার এই স্টেপটা হচ্ছে না, আর এটা না হইলে আমার এই স্টেপটাও হবে না। ঠিক আছে, তাহলে এই মেকানিজম অফ অ্যাকশনের মাধ্যমে যে কাজ করে এই জিনিসটা একটু মনে রাখতে হবে। দেন চলে আসেন আনফ্র্যাকশনেটেড হেপারিন আর লো মলিকুলার ওয়েট হেপারিনের মধ্যে একটা পার্থক্য। এখানেও আমরা সেই টিসিএ আর এসএসআর এর মধ্যে মতো মনে রাখবো, সেটা হচ্ছে যে আনফ্র্যাকশনেটেড হেপারিনটা হচ্ছে এটা খারাপ, আর লো মলিকিউলার ওয়েট হেপারিন এর হচ্ছে সবই ভালো। কিন্তু ওই যে ভালোর মধ্যে একটা খারাপ থাকে, এটার একটা খারাপ দিক হচ্ছে যে এটার কোনো অ্যান্টিডোট নাই। ঠিক আছে, কিন্তু আনফ্র্যাকশনেটেড হেপারিন যদি আমার ওভারডোজ হয়ে যায় তাহলে এটার একটা অ্যান্টিডোট আছে, সেটা হচ্ছে প্রোটামিন। এই একটাই হচ্ছে আমার খারাপের মধ্যে একটা ভালো আছে আর ভালোর মধ্যে একটা খারাপ আছে। তাহলে এই কথাটা আছে হচ্ছে একদম লাস্ট পয়েন্টে, এটা আপনারা হাইলাইট করেন। এছাড়াও যেটা মনে রাখবেন যে কোনটা আমরা মনিটরিং, 2 নাম্বার মনিটরিং করি হচ্ছে এপিটিটি দিয়ে আনফ্র্যাকশনেটেডটা, তারপর এটার বায়ো অ্যাভেলেবিলিটিটা 20%, যেখানে লো মলিকুলারের হচ্ছে 90%। দেন হচ্ছে হেপারিনের অ্যাডভার্স ইফেক্ট, এটা ইনফিনিটি স্টার দেন, এখান থেকে কোশ্চেন ছিল, প্রিভিয়াসও কোশ্চেন ছিল, এবং এখান থেকে যেগুলো হাইলাইট করবেন যে একদম নিচে রিভার্সিবল অ্যালোপেসিয়া, ভেরি মাচ ইম্পর্টেন্ট, অস্টিওপোরোসিস, লং টার্ম হেপারিন থেরাপি দিলে যে অস্টিওপোরোসিস হয় এই জিনিসটা। আর 2টাও মনে রাখবেন যে অ্যাবনর্মাল লিভার ফাংশন টেস্ট আর হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন করে।
দেন আমরা চলে আসি অ্যান্টিকোয়াগুলেন্টের ওয়ারফেরিন। ওয়ারফেরিন থেকে আমরা যেটা পড়বো যে ওয়ারফেরিন দেখেন যে বুলেট আকারে যে লাইনগুলো দেওয়া আছে এর মধ্যে লাস্টে দেওয়া যে ওয়ারফেরিন ইনহিবিট ভিটামিন কে ইপক্সাইড রিডাকটেস, মানে ওয়ারফেরিনটা হচ্ছে কি করে, এটা ভিটামিন কে এর সাথে অ্যান্টাগোনাইজ করে, ভিটামিন কে এর সাথে এটা কম্পিটিটিভলি অ্যান্টাগোনাইজ করে। তাহলে এটা একটু দেখেন যে ওয়ারফেরিন ইনহিবিট ভিটামিন কে ইপক্সাইড রিডাকটেস and it is competitive antagonist of vitamin K and lowers the plasma levels of functional clotting factors in a dose dependent manner। মানে হচ্ছে যে যেহেতু এটা ভিটামিন কে এর সাথে অ্যান্টাগোনাইজ করতেছে, আর আমরা জানি ভিটামিন কে এর সাথে রিলেটেড ক্লটিং ফ্যাক্টর গুলো হচ্ছে 2, 7, 9, 10। তাহলে ওয়ারফেরিন হচ্ছে ভিটামিন কে এর সাথে কম্পিটিশন করে যখন ওয়ারফেরিন জিতে যায় তখন কি হয়, এই ক্লটিং ফ্যাক্টর গুলো তৈরি থেকে সে মানে তৈরি থেকে সেভ করে। তাহলে এই ক্লটিং ফ্যাক্টর গুলো সেভ না হলে তখন কি হবে, কোয়াগুলেশন হবে না, সো তখনই তার অ্যান্টি কোয়াগুলেন্ট ইফেক্টটা দিবে। আচ্ছা, এটা এই জিনিসটা আমরা জানবো। আর হচ্ছে 129 পেজে 129 পেজে এখানে রিভারক্সাবান, এখানে একটা দেখেন যে রিভারক্সাবান একটা ড্রাগ আছে, এটার একটা লাইন একটু দাগান যে ওরালি অ্যাক্টিভ ডিরেক্ট ইনহিবিটর অফ অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10 অ্যাভেলেবল ফর প্রোফাইল্যাক্সিস অ্যান্ড ট্রিটমেন্ট অফ ডিভিটি। তার মানে দুইটা কথা আমরা জানবো, রিভারক্সাবানটা হচ্ছে এটা আমার অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10 কে ইনহিবিট করে এবং এটা আমরা ডিভিটির প্রোফাইল্যাক্সিস এবং ট্রিটমেন্ট দুইটাতেই ইউজ করে থাকি। এবং লাস্ট লাইনটাও অ্যাজ ওয়েল অ্যাজ একটু হাইলাইট করেন যে এটা ইফেক্টিভ পাওয়া গেছে প্রিভেন্টিং স্ট্রোক ইন পেশেন্টস উইথ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। আচ্ছা, এরপরে হচ্ছে 130 নাম্বার পেজে এখানে যে ড্রাগ ইন্টারাকশন ওয়ারফেরিন, যে ওয়ারফেরিনের সাথে কোন ড্রাগগুলো থেরাপিউটিক ফেলিওর হয় আর কোন ড্রাগগুলো দিলে থেরাপিউটিক টক্সিসিটি হয়, এটা তো আমাদের আলাদা করে পড়ার আর দরকার নাই, কারণ জিপিতে আমরা এনজাইম ইন্ডাকশন এনজাইম ইনহিবিশনে কারা ইনডিউসার কারা ইনহিবিটর পড়ে ফেলছি। তাহলে যে ইনডিউসার থাকলে আমার কি হবে, থেরাপিউটিক ফেলিওর হবে, আর যদি আমার ইনহিবিটর থাকে তাহলে থেরাপিউটিক টক্সিসিটি হবে। এই জিনিসটাই এখানে ইলাবোরেট করে পড়া। আচ্ছা, আর এরপরে হচ্ছে ফিব্রিনোলাইটিক ড্রাগস, এখানে হচ্ছে আমরা নামগুলো দেখব যে ফার্স্ট জেনারেশন হচ্ছে স্ট্রেপ্টোকাইনাস, সেকেন্ড থার্ডে অ্যালটিপ্লেস রেটিপ্লেস, অনলি নামগুলো। আর অ্যান্টি ফিব্রিনোলাইটিক ড্রাগস এর মধ্যে হচ্ছে মানে এরা কি হবে যে ফিব্রিনোলাইসিসটাকে প্রিভেন্ট করবে। অ্যান্টি ফিব্রিনোলাইটিক এখানে যেটা আপনারা একটু বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়বেন যে ট্রানেক্সামিক অ্যাসিড। ট্রানেক্সামিক অ্যাসিডটা কি, এটা হচ্ছে প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, এটা প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। এবং এছাড়াও যে অ্যামাইনো ক্যাপ্রোইক অ্যাসিড, এই নামটা একটু হাইলাইট করে রাখবেন। এবং ইন্ডিকেশন অফ অ্যান্টিফিব্রিনোলাইটিক ড্রাগস মানে হচ্ছে যে আমার যেখানে ব্লিডিং হচ্ছে, যেই প্রবলেমগুলোতে ব্লিডিং হচ্ছে আমি সেখানে অ্যান্টিফিব্রিনোলাইটিক দিব, সেটা জিআই ব্লিডিং হতে পারে, মেনোরেজিয়া হতে পারে, তারপর হচ্ছে যে আমার প্রোস্টেটিক সার্জারির পরে যে হেমোরেজ হচ্ছে, মানে এই জিনিসগুলোতে আমরা কি করব, অ্যান্টিফিব্রিনোলাইটিক ড্রাগ দিব। তাহলে এখান থেকে হচ্ছে অ্যান্টিফিব্রিনোলাইটিকের নাম আর ইন্ডিকেশনটা লাগবে। তাহলে এই হচ্ছে আমাদের গিয়ে টোটাল সিস্টেমিক ফার্মাকোলজি। এখানে যেটা হচ্ছে আমি বলবো যে যে অর্ডারে আমাদের ক্লাসটা আগাইলো আপনারা এই অর্ডারেই পড়বেন, কারণ হচ্ছে যে মানে যেই জায়গাগুলো থেকে কোশ্চেন অনেক বেশি থাকে এবং মানে যেখান থেকে কোশ্চেন বাদ হয় না এবং যে জিনিসগুলো হচ্ছে একদম পেইড, হ্যাঁ ওই অর্ডারই ক্লাসটা আসলে মানে নেওয়া এবং সেভাবে পড়লে আপনাদের জন্য ইজি হবে। তো জিপি তো হচ্ছে জিপি অটোনমিক, এগুলো তো মানে শুরুতে কনসেপশন ক্লিয়ার করে ফেলতেই হবে এবং তারপরে হচ্ছে এটার সাথে মিলাই টোটাল সিস্টেমিকটা আপনারা করবেন, সিস্টেমিকটা পড়বেন। এবং মানে নেমোনিক্স যেটা করবেন যে হ্যাঁ এটা একটা ইম্পর্টেন্ট কথা, আপনাদের শিটে যে যেখানে শেষ হয়েছে 170 পেজে এখানে দেখেন ক্লাস নোটস দিয়ে অনেক বড় একটা ফাঁকা জায়গা রাখা। এখানে যেটা করবেন যে আপনাদের যখন টোটাল ফার্মাটা পড়া হয়ে যাবে, আমরা যে এত জিপি অটোনমিক এবং সিস্টেমিক মিলায় যত নেমোনিক্স মানে পাইলাম এগুলো সব হচ্ছে এখানে আপনারা লিখে রাখবেন। কিভাবে লিখবেন, যেমন হচ্ছে ধরেন যে আমরা জোকার একটা পড়ছিলাম, জোকারটা কি ছিল, এখন এই জোকারটা কিসের নিমোনিক সেটাই যদি আমি মনে রাখতে না পারি তাহলে তো হবে না। এটা এই জন্য আমি এখানে লিখে রাখবো যে এটা হচ্ছে সেকেন্ড জেনারেশন বা অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক, ঠিক আছে। এইভাবে কোনটার নেমোনিক্সে আমার কি মানে কি বুঝাচ্ছে এই জিনিসটা আপনারা এখানে লিখে রাখবেন। এটাতে যেটা সুবিধা হবে যে যখন আপনার পড়া হয়ে যাবে এবং পরবর্তীতে রিভিশন দিবেন বা পরীক্ষার খুব
কাছে চলে আসছে, তখন হচ্ছে এই জায়গাটা আপনি খালি এই জায়গাটা দেখবেন, হ্যাঁ এটার জন্য হচ্ছে এই সূত্র, সূত্র তো ততদিনে আপনার মুখস্থ হয়ে গেছে, তাহলে তখন রিভাইজ করাটা আরো ইজি হবে। তাহলে এইটা হচ্ছে করে রাখবেন। এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট ফার্মাকোলজির জন্য, সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বারবার মেমোরাইজ করা এবং বারবার প্রিভিয়াস কোশ্চেন গুলো সলভ করা। এটা করলে আমি মনে করি যে ফার্মাকোলজি মোটামুটি 90 to 95% কোশ্চেনে অ্যান্সার করা যায়। দুই একটা হয়তো একটু আনকমন থেকে দিচ্ছে, টপিক আনকমন না, বা হয়তো একটু ইলাবোরেট করে দিচ্ছে, একটু নিউ কোশ্চেন থাকতেছে, বা এটা প্রতি বছরই থাকবে। কিন্তু ফার্মাকোলজির মেইন আমাদের যে মানে ট্রিক্সটাই হচ্ছে বারবার মেমোরাইজ করব, বারবার পড়বো এবং কোশ্চেন গুলো বারবার সলভ করব, লাস্ট আওয়ারটা আপনারা খুব ভালো করে সলভ করে ফেলবেন। তো এটাই, আপনাদেরকে অনেক ধন্যবাদ মনোযোগ দিয়ে বা ধৈর্য সহকারে ক্লাসটা শোনার জন্য। সবার জন্য অনেক শুভকামনা থাকলো। থ্যাংক ইউ।